আজ আমার মেয়ে রঞ্জার 25তম জন্মদিন। কিন্তু যার জন্মদিন সেই আমার মেয়ে রঞ্জা এখন কোথায়? আরে সুমিতাই বা গেল কোথায়? সুমিত, সুমিত! কি হলো কি? এইভাবে চিৎকার করে পাড়া ময় করছো কেন? করবো না চিৎকার। রঞ্জা কোথায়? রঞ্জা? আরে সে তো ঘরে বসে পোশাক করছে, সাজছে। এখনই এসে বলে চিন্তা করো না। আরে চিন্তা করবো না মানে? অতিথিরা সবাই এসে হাজির হয়ে গেছে, কিন্তু যাকে নিয়ে শুভ কাজ করবো সেই আমাদের সন্তান রঞ্জা কোথায়? রঞ্জা! কে যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। মেলে আঁখি সূর্য শব্দ শিখাতে, কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে, ভোরের আকাশে। রঞ্জা! আমি তোমাদের একমাত্র কন্যা রঞ্জা। এতক্ষণ ধরে তো সাজগোজ করিতেছিলাম, এবার একটি গান লইয়া তোমাদের সামনে হাজির হলাম। তা বেশ করেছিস মা, আমরা তো আসার অপেক্ষায় সময় গুনছিলাম। কিন্তু বাবা, আমি তোমাদের উপর ভীষণ রেগে আছি। কেন রে মা? কি এমন করেছিস যার জন্য তুই আমাদের উপর এত রেগে আছিস? তোমরা আমাকে কথা দিয়েছিলে যে গুরুজির কাছে আমি নাচ গান ফাইটিং শিখেছি সেই গুরুজিকে হাজির করবে। আচ্ছা, তার কি হলো? আরে তার কি হলো আমি কি করে জানবো? তাকে ইনভাইট করেছিলাম, কিন্তু কেন যে এখন এসে পৌঁছলো না আমি বুঝতে পারছি না। এসে গেছি গো, এসে গেছি। সমস্ত কিছু ঝামেলাকে ফর্মুলা বানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ড্যান্স এবং সং মাস্টার ঝিরি ঝিরি ঝুনঝুনালা। সত্যি গুরুজি, আপনার মেয়েদের মতো চলা বলা আর এই পোশাকের পালা কিছুই বদলালো না দেখছি। হ্যাঁ, কেন বদলাবে শুনি? তোমার মতো সব বিষয়ে পারদর্শী ছাত্রীর গুরু যে আমি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। নাও নাও, আমার প্রিয় ছাত্রীর জন্মদিনের অনুষ্ঠান শুরু করো তো দেখি। হ্যাঁ, হ্যাঁ, তাই করো, তাই করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রঞ্জা। আজকে শাম গুরুজি কি না? কি বলছো কে শিষ্যা? আজ যে তোমার জন্মদিন, আজকের এই শুভ সন্ধ্যা তোমার জীবনের রজনীগন্ধা। আমার এই জীবনের গন্ধ তো আপনারই দেয়া গুরুজি। আপনি আমাকে নাচ গান ফাইটিং এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়ে আমার জীবনটাকে আপনি পরিপূরক করে তুলেছেন। তাই যে জীবন আপনার জন্য সকলের কাছে মহান, তাই তার জন্মদিনে আপনার পাওনা শুধু সম্মান, সম্মান আর সম্মান। ও মাই সুইট বেবি। এবার এই বেবির একটা অনুরোধ কিন্তু আপনাকে রাখতেই হবে গুরুজি। অফ কোর্স, হোয়াই নট? বলো বলো। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমার এই জন্মদিনের অনুষ্ঠানটাকে একেবারে নাচ গান করে জমজমাট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই দিন তাই দিন তাই দিন। ওকে ওকে এভরিবডি, আপনাদের মিনতি
মিনতি আর আমার প্রিয় ছাত্রীর আকুতিতে আমি শুরু করছি জমজমাট এক নাচ গান। কিন্তু বেবি, তুমি আমার সঙ্গ দেবে কিন্তু? Of course, I am always ready. ও আই 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 আই। ও আই 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 আই। তাকে না দিতে না দিনা, তাকে না দিতে, তাকে না দিতে না দিনা, তাকে না দিতে। ও আই 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 আই, তাকে না দিতে। ও আই 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 আই, তাকে না দিতে। জামা আমার, জামা আমার কালো, আকাশ ভুলে না। জামা আমার কালো, আকাশ ভুলে না। পিছু লাগলে কেউ আমার ভালো হবে না, পিছু লাগলে কেউ আমার ভালো হবে না। কিছু বললে চালিয়ে বলে জানালো। জামা আমার, জামা আমার কালো, আকাশ ভুলে না। জামা আমার কালো, আকাশ ভুলে না। জামা আমার কালো, আকাশ ভুলে না। রোহন চৌধুরী, রোহন চৌধুরী, তুমি এখানে? जिसको रखे सया उसे मार सके न कोई, जिसको मारे सया उसे रोक सके न कोई। তোমার তো জেলা থাকার কথা ছিল। ছিল, কিন্তু আপনার ভাগ্যের নিদারুণ পরিহাসে আজ আমি আপনার ছেলে। আপনি কি ভেবেছিলেন আমি সারা জীবন জেলে বসে টানবো জেলের ঘানি? আর আপনি আপনার মান্তুসোনা মেয়েটার জন্মদিনে করবেন শুধু ফানি আর ফানি। কিন্তু আমার বাবা তো তোমার সমস্ত অপরাধের প্রমাণ পেয়ে আদালতে পেশ করে তোমাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল। এই, তুমি জেল থেকে ছাড়া পেলে কি করে? ছাড়া তো পাইনি, প্যাচ করে ছাড় নিয়ে এসেছে। একজন জেলারকে হাত করে 1 ঘন্টার জন্য আমি জেলের বাইরে বেরিয়ে এসেছি। কিন্তু আমার গুরুজি ছদ্মবেশে কেন? বলো, বলো আমার গুরুজি কোথায়? বলছি জেল থেকে বেরিয়ে এখানে আসার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ নজরে পড়লো একটা গাড়ি। গাড়িটাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন, সে তখন তোমার বাবার পরিচয় দিয়ে বললো তোমার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। পরিচয় দিল সে তোমার গুরুজি। আমিও বললাম আমিও তো অনুষ্ঠানে নিমন্ত্রিত, আমিও গাড়ি পাচ্ছি না, আমাকে একটু পৌঁছে দেবেন। ব্যাস, সরল বিশ্বাসে সে আমাকে গাড়িতে তুলে নিল। আর সেই সুযোগে আমি তোমাদের গুরুজিকে খতম করে ড্রাইভারকে মেরে নিজেই ড্রাইভ করে চলে এলাম তোমাদের কাছে। কিন্তু কেন এলা তুমি? তুমি যেমন আমার সব কিছু ফাঁস করে আমাকে জেলে পচিয়ে মারতে চেয়েছিলে, তেমনি আমিও তোমাদের সবাইকে মেরে ওই ফুলটুসিটাকে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে সোজা ঢুকে যাবো জেলে। পক্ষীকেও টের পেতে দেবো না। তারপর কিছুদিনের মধ্যে নিজের ক্ষমতায় নিজেকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বেরিয়ে সবার ওপরে রাজ করব। রাজ কাজ করবে তোর মাথায় শয়তান। তোর সব পাপ কর্ম মাথায় শিশি কাটায় ধরা পড়ে যাচ্ছে। হ্যাঁ। এই ফুটেজটা যদি পুলিশের কাছে যায়, হ্যাঁ। তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? একদম বুদ্ধ কাকিমা। আরে আম্মা, যে লোকটা এত বড় খেল করে তোমাদের দর্শন দিতে এসেছে, সে লোকটা তোমাদের সিসি ক্যামেরাটাকে দমন করে তার কেলমা দেখাবে না, সেটা তুমি ভাবলে কি করে গো উকিল গিন্নি? এই শতাব্দীর স্বপ্ন রোহন চৌধুরী, বেশি তোর কারিশমা দেখানোর চেষ্টা করিস না। মনে রাখিস, এখানে কিন্তু সে কর্মঠা সুমিতা বচ্চন কন্য দণ্ডীয়মান। তাই নাকি রে লন্ডিয়া? আরে লন্ডা! কিন্তু তুই তো একটা মেয়ে। হলো আমি কিন্তু একেবারে সব ব্যাপারে পারদর্শী। শয়তান, তুই কোন ইস্যুতে খতম হবি? লন্ডা! যে গুরুর ক্ষতি করে আজ তুই এখানে এসেছিস, সেই গুরুর সকল শিক্ষায় শিক্ষিত আমি। তাই আমার মা বাবার সংসার করতে চাইলে ধ্বংস, তুইও রেহাই পাবি না রে এ যুগের কংস। তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস? শুধু চ্যালেঞ্জ নয় রে, শুধু চ্যালেঞ্জ নয়। যে দেশের অগণিত মানুষের ক্ষতি করে, অসাধু ব্যবসা করে জমিয়েছিস গাড়ি বাড়ি টাকার পাহাড়, সেই সমাজ শত্রু ধোঁকাবাজকে একেবারে ড্যামেজ করার প্রতিজ্ঞা করছি রে। তবে আয়, তোর মা বাবাকে পতন করার আগে তোকে আমি যতন করে মারি। মারনা রাখনা
खुशी की हद में है यार। अरे तुम जैसा गद्दार कैसा करेगा इधर उधर। ইকবাল, বলুন দাদা, আমি এসে গেছি। জেল থেকে বেরিয়ে তোর মতো সুপারি কিলারকে আমি ফিট করেছি আমার সব কাজ করে দেওয়ার জন্য। বলেছি আমার সব কাজ করে দিলে আমি তোকে টাকাই ভরিয়ে দেবো। সেই জন্যই তো এদের সিসি ক্যামেরা পাস করে দিয়েছি। এবার বলুন কি করতে হবে? আপাতত এই মেয়েটার হাত দুটোকে বেঁধে ফেল। এইবার যে মা বাবাকে বাঁচাতে ও আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল, ওর সেই মা বাবার চোখের সামনে ওর ইজ্জত নিয়ে আমি দাঙ্গা করবো, দাঙ্গা। ইকবাল, বলুন দাদা। ওর মা বাবাকে সামলা। ঠিক আছে। এবার হবে ইজ্জত হরণ। এই রোহন চৌধুরী, আমার মেয়ের যদি কিছু ক্ষতি করিস, নিভিয়ে দেবো তোর জীবনের জ্যোতি। তার আগে দেখো কি করে তোমার মেয়ের গতি। সাবধান সাবধান রোহন চৌধুরী, যুগে যুগে কালে কালে রাবণ থেকে দুর্যোধন নারীর সম্মান করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও রেহাই পাবি না রে জানোয়ার। কিন্তু আমি পাবো, তার কারণ আমি রাবণ নই আর দুর্যোধন নই, আমি রোহন। আমার কোনো কাজে হয় না পড়া। ইকবাল, বলুন দাদা। আপাতত এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা, কিন্তু তার আগে রোহন চৌধুরী, শুরুটা শেষ করে দিলি একটা মেয়ের স্বপ্ন। আমাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে কেন আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলে দিলি আমার মেয়ের ইজ্জত? আরে আরে আরে, তোমাদের উপর তো প্রতিশোধ নেওয়াই হয় না, তবে এবার হবে। মা বাবার চোখের সামনে মেয়ের ইজ্জত হরণ করে, এবার মেয়ের চোখের সামনে হরণ করব মা বাবার জীবন। রোহন চৌধুরী, আমি রোহন, আমার কোনো কাজে হয় না পড়া। এটা এটা আমাকে ধরার সাজা, এটা আমাকে আদালতে তোলার সাজা, এটা এটা আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার। কথা বলো, কথা বলো তুমি, কথা বলো। ও আর কথা বলবে না গো কাকিমা, আর কথা বলবে না। এবার তোমার শাস্তি, তোমার শাস্তি এই শেখর বছর স্ত্রী হওয়ার জন্য। শেষ, তোমার বাবাও শেষ আর তোমার মাও শেষ। এবার তুমি পড়বে অন্য বেশ, কারণ আমি রোহন, আমার কোনো কাজে হয় না পড়া। এই রোহন চৌধুরী, আজকের এই কথাটা না তুই ভালো করে মনে রাখবি। আমি যদি বেঁচে থাকি তাহলে ধ্বংসলীলা তুই আমাদের উপর চালালি, এর চেয়েও দ্বিগুণ ধ্বংসলীলা আমি তোর উপর চালাবো। হ্যাঁ, আর সেদিন দেখবি তোকে বাঁচানোর জন্য অনেক 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 লোক থাকবে, কিন্তু তোকে বাঁচাতে কেউ 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 ছুটে আসবে না। আর এই কথা যদি মিথ্যা হয় তাহলে সত্য মিথ্যা, মিথ্যা শাশ্বত ভারতবর্ষ, মিথ্যা পাপ পুণ্যের বিচার, মিথ্যা মিথ্যা মিথ্যা। রঞ্জা,
আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও এক বছর পূর্ণ হলো রোহন চৌধুরী আমার দাদা পুলিশ অফিসার আবির রায়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু তোর দাদা যে কেন এমন করলো আমি এখনো বুঝতে পারলাম না। সেটা আমি তোমায় বলছিল সেই। আরে মাই ডিয়ার বিলাস, আমার দাদা রাইট হ্যান্ড, আমার ফার্স্ট লাভার, তা এখন কি মনে করে? কেন তোমাকে মনে করি আমার এই উড়ু উড়ু মনটাতে তোমার এই শুরু শুরু যৌবনটাতে মিশিয়ে একটু গুড়ু গুড়ু করে নিতে। এই নটি বয় থাক, এবার বলো আমার দাদার মতো একটা ডাক সেন্টার লোক হয়ে কি করে একটা সামান্য পুলিশ অফিসার আবির রায়ের সঙ্গে আমার বিয়ে দিল? দিল এই কারণে পুলিশ অফিসার আবির রায় দাদার কাজে কোনো হস্তক্ষেপ না করে আর পুরনো ফাইলগুলো যাতে রিওপেন না করে। এরপরেও যদি করে, আরে দাদা তার নিশ্চয়ই ব্যবস্থা ভেবে রেখেছে। কিন্তু দাদা স্বার্থ সফল করতে যে আমার স্বার্থ নিমফলে পরিণত হতে চেয়েছিল। যদি তুমি না এসে আমার হাতে হাত রাখতে। তোমার হাতে হাত রাখতেই তো সবসময় তোমার সাথে সাথে আছি মাই শুট বেবি। ও বেবি, তোমাকে পেয়ে আমি তো আমার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতিগুলো রোমান্সে রোমান্টিক করে তুলতে চাই আর বলতে চাই দিলবর দিলবর हो गया है कुछ तो हो गया है, चैन हो गया है कुछ तो हो गया है। तुमसे मिलने के बाद दिल पर, तुमसे मिलने के बाद दिल पर, हाँ दिल पर दिल पर, दिल पर दिल पर, हाँ दिल पर दिल पर, दिल पर दिल पर, हाँ दिल पर दिल पर। বাহ, অপূর্ব। যে দেখুন স্বাধীন দেশের সভ্য মানুষ, যার বাবা সভ্যতাকে আঁকড়ে রেখে সারা জীবন অসভ্য মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেল, যার দাদু দেশকে স্বাধীন করার জন্য বর্বর ইংরেজদের বিরুদ্ধে করে গেল রক্তক্ষয়ী সংগ্রাম, তারই নাতনি স্বামীকে আসামি বানিয়ে তার সচ্চা লজ্জা অস্থিমজ্জা সব শয়তানের ভান্ডারে দান করে কেমন করে বাজিয়ে চলেছে স্বেচ্ছাচারের বিজয় ডঙ্কা। বাবা, আমি তোমার বাবা মানব চৌধুরী, লোকে বলে স্বাধীনতা প্রেমী। আমার বাবার স্বাধীনতা সংগ্রাম দেখতে দেখতে নিজের মনটাকে সর্বসুখ বিসর্জন দিয়ে স্বাধীন করে রাখি। আর তারই মেয়ে হয়ে নাস্তি সুখের জন্য পর পুরুষের বক্ষ লগ্ন হয়ে নাচতে গাইতেন। তোমার লজ্জা করে না? লজ্জা 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 কেন করবে? এটা আজকাল যুগের ফ্যাশন। তাছাড়া আপনি তো জানেন আমরা কলেজ লাইফের বন্ধু, বিয়ের আগে আমাদের অবাধ মেলামেশা ছিল। ও আজ আবির রায়কে বিয়ে করেছে ঠিকই, কিন্তু বিয়েটা আমার সঙ্গে হওয়ার কথা ছিল সেটা অবশ্য ওই আপনার ছেলে রোহনদার সম্মতিতে। সেসব আমি জানি, এ নিয়ে তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি শুধু এটা শুনে রাখো, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, এখন ওর বিয়ে হয়েছে, স্বামী আছে, আর বিয়ের পরে স্বামী মেয়েদের সব। তুমি যেটাকে বিয়ে বলছো সেই বিয়েটা দাদা আমাকে জোর করে করে দিয়েছে, তাই সেই বিয়েটাও আমি মানি না। মিসেস লুসি রয়, তোমার দাদার সব কাজের বিরোধিতা করলেও
এই কাজটাকে আমি ওয়েলকাম জানিয়েছি, কারণ আবিরের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে সমাজের কাছে বধূর স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্য। যদিও এই ব্যাপারে তোর দাদার স্বার্থ আছে, সবাই যেটা বলছে, তাই না বাবা? দাদা, কিন্তু আমার বাবা সে কথা বলবে না, তাই না বাবা? আমি যার জন্যই তো রোজ সকালে সমস্ত দেবতাদের পুজো করে মায়ের ছবিতে মালা দিয়ে বাবাকে আমি প্রণাম করে বলি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতি আলো, তার সে চোখ দিয়ে দেখেছে বন্ধু ভালো, তার সে চোখ দিয়ে দেখেছে বন্ধু ভালো, দেখেছে বন্ধু ভালো। কি বাবা, আর কিছু বলার আছে তোমার? বলার তো আমার অনেক কিছুই আছে, কিন্তু কিন্তু বলতে পারছি কই। আর তা যদি বলতে পারতাম, তাহলে তোমার বোন এমন স্বেচ্ছাচারিতার পথে পা বাড়াতে পারতো না। বাবা। আর তুমি তুমি স্টিম রোলার চালিয়ে হাজার হাজার মানুষকে কান্নার অভিশাপের মাঝখানে দাঁড় করাতে পারতে না। রোহন চৌধুরী, ভিক যখন ধরেছো, ভিক্ষা তখন পাবেই। তবে দেখো, ভিক্ষা নিতে নিতে বোনটাকে কোনো সুনীতি পরায়ণের কাছ থেকে ভিক্ষা নিয়ে কোনো দুর্নীতি পরায়ণকে ভিক্ষা দিও না। আশা করি কথাগুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হলো না। বুঝতে পেরেছি বাবা, তোমার সব কথাই বুঝতে পেরেছি। বুঝেও যে আমি তোমার কথায় ব্যবসা রুখতে পারবো না, মাই ফাদার। লুসি, শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তার আগে তুমি শোনো দাদা, বাবা কিন্তু আমার আর বিলাসের মেলামেশাটাকে ভালো চোখে দেখছে না, সেটাকে কেন্দ্র করে রীতিমতো ইনসাল্ট করছে, জ্ঞানের মানে কবজাচ্ছে। অবাধ্য মেয়ে কথা কার, বাবা না, বাবাকে সব কথা বলতে আছে? আরে বাবা মা তো সন্তানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাই বলে তাদের কথা এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে বার করে দিবি। এক পথে চলতে বললে অন্য পথে চলবি, কোনো প্রতিবাদ করবি না। এই যেমন আমি করি, আরে তবুও তো সকাল সন্ধে বলি, পিতা সর্বপিতা ধর্ম পিতা জি পরমাংশ পিতরি পিতিমা বললে প্রিয়ন্তে সর্বদেব, তাতে বাবাও খুশি আর আমার কাজও হচ্ছে হাসি হাসি যাকে কাম টু দ্য পয়েন্ট। আমি যার জন্য এখানে ছুটে এসেছি। বিলাস, হ্যাঁ দাদা। তুমি কি লুসিকে কিছু বলেছো? না দাদা, বলতেই তো এসেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। ঠিক আছে, আমি বলছি। শোন লুসি, শুনলাম পুলিশ অফিসার আবির রায় নাকি বিয়ের পর 1 বছর বাড়ি যায়নি। এদিকে তার বাবা অসুস্থ, বৌমাকে দেখতে চাইছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজই সে দেশের বাড়িতে যাবে, কিন্তু তোকে সঙ্গে নিয়ে। ইম্পসিবল। দেখো দাদা, আমি তোমার কথা রাখতে আবিরাইকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তার কথা রাখতে তার গ্রামের বাড়িতে আমি যেতে পারবো না। আরে পুরো কথা না শুনে কথা বলছো কেন? আরে দাদা তোমাকে যেতে বলতে এসেছে নাকি? যাতে তুমি না যাও সে কথাই বলতে এসেছে। ঠিক তাই। আরে তুই চলে গেলে তোকে না দেখলে আমি এখানে থাকবো কি করে? তাছাড়া দাদার রাজপ্রাসাদ ছেড়ে তুই অজপাড়া গ্রামে থাকবি কি করে? তাই আবির এলে তুই তাকে স্টেট জানিয়ে দিবি, তুই তার সঙ্গে যাবি না। কিরে বোন, পারবি তো? তুমি কি বলছো দাদা? আমি তোমার বোন, এই সামান্য কাজটুকু করতে পারবো না? তুমি নিশ্চিন্তে থাকো দাদা, আমি এমন কায়দা করবো যে আবিরা তার গ্রামের বাড়িতে আমাকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। সেটা করবে তোমার নিজের বুদ্ধিতে, যাতে আবিরাই কোনো মতে জানতে না পারে দাদার পরামর্শে তুমি যেতে চাইছো না। তুমি কি আমাকে বোকা ভাবছো বিলাস? হেলকে যদি হেভেনে বানাতে না পারলাম, তাহলে আমি কি স্বামী রোহন চৌধুরী শিখাই উগ্র আধুনিক এই লুসি? বাবা 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 বাবা, এই না হলে আমার বোন আমার শিক্ষা দীক্ষা আরো জোরে জোরে ছুটবে। যা যা, তুই তোর কর্মপথে এগিয়ে যা। আর ভাই বিলাস, হ্যাঁ দাদা। তুমি যাও আমার সেই ঠেক সামলাতে। ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। আরে লুসি এখানে না থাকলে তো বিলাসের কাজে মন লাগবে না, আর বিলাসের কাজে মন না লাগলে আমার ব্যবসা ফুলে ফেপে উঠবে না। সেই জন্য নিজের স্বার্থে নিজের রক্তকে কাজে লাগাতে হলো গুরু ঠাকুর। দাদা, তুমি কিছু ভাবছো? না ভাবছি না, বলছি তোদের এই কর্মের জন্য আমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করি বলতো? যাই, আমার আবার ঠাকুরকে ভোগ দেওয়ার সময় হয়ে গেল, আর ঠাকুরকে ভোগ দিতে দিতে আমি বলি, জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবি সেই ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবি সেই ঈশ্বর।
যিনি প্রেম করে যেই জন সেই জন সে পিছে ঈশ্বর। সত্যি আমাদের দাদার মহিমা বোঝা দেয়, কখনো অস্বাভাবিক আবার কখনো ধার্মিক। আমাদের ধার্মিক দাদার জীবনটা তো তুমি ইউনিক করে দিয়েছো বিলাস। যাক, এবার বোধহয় তোমার ইউনিক স্বামীর আসার সময় হয়ে গেল। চলি। চলে যাবে? একেবারে নয়, কিছু সময়ের জন্য। তোমার স্বামী নামক আসামিটা প্রস্থান করলে আবার আমি তোমার কাছে আসিব ফিরিয়া প্রিয়ে। বাই, সি ইউ। ডিউ বইলো আমাদের আজকের হিসাব বিলাস মাই ডিয়ার। এবার নিয়ার হলে তাকে একটা জিনিস উপহার দিয়ে বলবো, বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হে 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 আহা বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হে 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 আমার মাটির তুমি স্বর্গ করেছো তুমি, আমার মাটির তুমি স্বর্গ করেছো তুমি। ভরে গেল মন শুধু এ জীবন তোমাকেই দেখি বারে বার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, হে 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 আহা কি ব্যাপার বলে শুনে শোনাবে না? বাবা বলেছে আমাকে তোমার প্রেমের সাগরে নাম্বার জন্য তোমার মনটা উথাল পাতাল খাচ্ছে। ঠিক ধরেছো, তবে আমার প্রেম যেমনই নয়, আমার প্রেমের বৃন্দাবনে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার মনটা তাথইয়া করে নাচতে ইচ্ছে করছে। অর্থাৎ আজ 8 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমার বাবা, ভাই, ভাইয়ের বউ তোমাকে দেখেনি। আজ বাবা অসুস্থ, তার ছেলের বউকে দেখতে চাইছে। এই সময় যদি তোমাকে না নিয়ে যাই, ভগবান না করে বাবার যদি কিছু হয়ে যায়, তাহলে ভাইয়ের কাছে, ভাইয়ের বউয়ের কাছে আমি ছোট হয়ে যাব। তাই তাই আমাকে এখন তোমার সঙ্গে তোমার গ্রামের বাড়িতে যেতে হবে। অবভিয়াসলি শিক্ষার সঙ্গ মুছে দিয়ে পবিত্র গীতার মতো যেতে হবে শাড়ি শাখা সিঁদুর পরে। মিস্টার অফিসার, তোমাদের ওখানে যেতে হলে আমাকে আর কি কি করতে হবে? অন্তত বাবার সামনে আমার নামটা ধরে ডাকবে না। তবে কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, শুনছো গো? ওইভাবে না ডাকলেও চলবে, চোখে চোখে ডাকবে। তাছাড়া স্বামী স্ত্রী এই মধুর মিষ্টি ব্যাপারটা এ যুগের আধুনিকা মেয়েরা অপারেশন করে দিয়েছে বলতে স্বামী স্ত্রীর এত বদনাম। চারিদিকে শুধু শোনা যাচ্ছে অপারেশন আর সেপারেশন। অবজেকশন, অবজেকশন। শোনো আবির,
আমি তোমার সঙ্গে তোমার গ্রামের বাড়িতে যাব না। কিন্তু তুমি না গেলে বাবার কাছে, গায়ের কাছে আমি ছোট হয়ে যাব। আমার বাবা যখন তীর্থে গিয়েছিলেন, তোমার দাদা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আজ বাবা অসুস্থ, তার ছেলের বউকে দেখতে চাইছে। তাই তো অসুস্থ অবস্থায় বাবা চিঠি লিখেছে। দেখো, তুমি নিজের হাতে চিঠিটা পড়ো, পড়ো। চিঠি? হ্যাঁ। বোগাস, আমি কোনো গাঁয়া লোকের চিঠি টিঠি পড়ি না। লুসি! তুমি আমার বাবার কাঁপা কাঁপা হাতের লেখা চিঠিটা এইভাবে মাটিতে ফেলা দিলে? হ্যাঁ দিলাম, কারণ আমি এই যুগের মেয়ে। ওসব ওল্ড ব্যাকডেটেড চিঠি টিঠি আমি বুঝি না। আমি শুধু বুঝি হোয়াটসঅ্যাপ মেসেজ, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। লুসি! এই! কাকে ধমকাচ্ছ তুমি? আমাকে ধমকানোর আগে তুমি ভুলে যাও না, আজ ঠিক 2 বছর আগে পুলিশের ট্রেনিং নেওয়ার পর আমার দাদার সুপারসে তোমার এই চাকরি। সে কথা তো আমি অস্বীকার করিনি, আর অস্বীকার করিনি বলে তোমার দাদাকে তোমাকে বিয়ে করেছি। তোমার সমস্ত দাবি আমি পূরণ করছি, অথচ তোমার দাদা আমার বাবার অনুমতি নেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। সেই জন্যই বুঝি আমাকে শাখা সিঁদুর শাড়ি পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। ঠিক তাই, তবে চিরকালের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য। মাত্র 2 দিনের জন্য তুমি এগুলো পরে আমাকে যন্ত্র থেকে মুক্তি দাও, তারপর আবার এখানে ফিরে এসে তুমি পুরনো পোশাক করবে। এই লুসি, দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো। আমি তোমার জন্য শাড়ি এনেছি, শাঁকা এনেছি, আলতা এনেছি, আর এনেছি সিঁদুরের কৌটো। এই কৌটোতে আছে সুগন্ধি সিঁদুর। সিঁদুর? হ্যাঁ। শুনুন আবির বাবু, যে সিঁদুর দিয়ে আপনি আমার পুরনো জীবন বদলে নতুন জীবনে ফিরে আনতে চাইছেন, সেই পুরনো জীবনকে অক্ষত রাখতে এই সিঁদুর কৌটা আমি মাটিতে ফেলে দিলাম। লুসি! এ তুমি কি করলে? নারী জীবনের সর্বশ্রেষ্ঠ এই এক চিলকে সিঁদুর, সেটাকে তুমি অবজ্ঞায় অসত্যায় মাটিতে ফেলে দিলে। আর এই সিঁদুরের জন্য তো মেয়েরা যুগ যুগ ধরে অপেক্ষা করে থাকে। এই সিঁদুরের জন্য বেহুলা তার স্বামীকে ফিরে পেয়েছিল সাবিত্রী সত্যবানকে। আর তুমি যত সব সেন্টিমেন্টাল কথা। বাবা! উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। অসহায় বৃদ্ধ সম্রাট শাহজাহান আজ নিজের হাতেই নিজের নজরবন্দি। কিন্তু আমি তো ন্যায়ের সঙ্গে সঙ্গী করতে পারলাম না বাবা। কাল সকালে কোন মুখ নিয়ে আমি আমার বাবার সামনে দাঁড়াবো বলতে পারেন? আমার বাবা যখন জিজ্ঞাসা করবে, আদি তুই একা এলি, বৌমা এলো না কেন, তখন আমি তাকে কি উত্তর দেবো বলতে পারেন? স্বাধীনতা সংগ্রামীর একনিষ্ঠ সন্তান। চুপ করে থাকবেন না, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। কাঁদবি না, আজ ছাড়ি না, আজ তোরা কেউ কাঁদবি না। আজ কান্নার দিন আমার। এই রকবাজারের পতিতা পল্লীর সেরা মস্তান ফান্টু সেন। কিন্তু কিন্তু কাঁদতে তো আমি চাইনি, আমাকে জোর করে কাঁদতে বাধ্য করিয়েছে ওই মেঘরাজ। ওর জন্য আজ এই ফান্টুস মস্তান। এই ফাটুস মস্তান, আজ দুপুরে যে মেয়েটাকে এই পতিতা পল্লীতে নিয়ে এসেছিস, সে কিন্তু ধান্দা করতে চাইছে না, তাই? তাই তাকে আমি জোর করে রাজি করাবো আমাদের কাজের জন্য, তাই তো? নিশ্চয়, এটাই তো আজকাল হয়ে আসছে। তাছাড়া তুই পতিতা পল্লীর মস্তান, তোর কায়দায় তুই তাকে রাজি করাবি। তাছাড়া আমি তোকে এই পতিতা পল্লীতে নিয়ে এসে মস্তান করে রেখেছি, কথাটা ভুলে যাবি না। ভুলিনি আমি তোমার পোষা গুন্ডা। এই রকবাজারের পতিতা পল্লীর 1 নম্বর মস্তান করে তুমি আমাকে তৈরি করেছিলে। তাই কাউকে মারতে বললে মারি, আর কাউকে কাঁদাতে বললে কাঁদাই। আর সেই জন্যই তো এই বোতলের পর বোতল মদ খেয়ে নিজেকে সব সময় পিশাচ বানিয়ে রাখে। ফাটুস! আরে এই ফাটুস! আমিও তো রক্ত মাংসের মানুষ, তাই সেই রক্ত মাংসের মানুষ হয়ে বলছি, আজ তুমি মেয়েটাকে ঘরে আটকে রাখো, কাল আমি ওকে ঠিক রাজি করিয়ে কেন দেব। আজ পারবি না কেন? কেনটা তুমি জানো মঞ্জু মাসি? আজকের দিনে আমার প্রেমিকা খুন হয়েছিল, আর সেই খুনের দায় পড়ে আমার উপর। কিন্তু বিশ্বাস করো, আমি আমার প্রেমিকাকে খুন করিনি, সবই ওই মেঘরাজের ষড়যন্ত্র। শয়তানটা তাকে ধর্ষণ করে খুন করে তার দায় চাপিয়ে দেয় আমার মাথা। ফাটুস! তাই আজকের দিনে মিথ্যা খুনের দায়ে জেলে যাই। ঠিক আজকের দিনে তুমি আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে এই ফানকে ফান্টুস নাম দিয়ে এই পতিতা পল্লীর মস্তান তৈরি করেছে। তাই আজ আমার কান্নার দিন। নিজে যখন কাঁদছি, আজ আর আমি কাউকে কাঁদাতে পারবো না। না, না, বেটা!
আমাদের এই ধান্দায় নিজেদের কাঁদলে চলবে না রে বেটা। আমাদের এই ধান্দায় সবাইকে কাঁদিয়ে নিজেদেরকে হাসতে হবে, আর হাসাতে হবে আমাদের মালিক জনাবকে। আমাদের মালিক জনাব মালিক? এই পতিতা পল্লীর মালিক তাহলে তুমি না? না, আমি নই। তাহলে কে? জানি না, তাকে আমি চোখেও দেখিনি। সাকি, এত বড় একটা সমাজ চালাচ্ছ, অথচ মালিককে তুমি কোনোদিন চোখে দেখোনি। এটাই শক্তি রে বেটা। সেই শয়তানটা আমার সবকিছু শেষ করে দিয়ে যখন এখানে নিয়ে আসে, তখন এখানকার দেখাশোনার জন্য একটাই লোক ছিল, কিন্তু কিছুদিন পরে সে লোকটা মারা গেল। তারপরে এই ব্যবসা দেখাশোনার জন্য কেউ ছিল না, তাই তো মালিক ফোন করে আমাকে এখানকার অস্থায়ী মালিক করে দিল। আর সেই থেকে আমি হয়ে গেলাম এই পতিতা পল্লীর বকলমের মালকিন। তাহলে মালিককে তুমি কোনোদিন চোখে দেখোনি? না, সে দেখতে কেমন তাও আমি জানি না। ব্যবসার ব্যাপার, টাকা পয়সার ব্যাপারে যা কিছু কথাবার্তা হয় সবই ফোনের দ্বারা। মাসি! তোর মতন মাসির জীবনে দুঃখ আছে রে। অনেক কষ্টে এই কাঠ করাই উঠে এই পতিতা পল্লীর মালকিন সেজে আমি আছি। আচ্ছা মাসি, যে তোমার ক্ষতি করে এখানে পাঠিয়েছে তার নাম কি মাসি? না, এখন বলা যাবে না। সময় হলে আমি তোকে ঠিক বলবো। এখন যা দেখি তোকে যা কাজের কথা বলেছে সেই কাজের জন্য তৈরি হ। কিন্তু ও কি? ওখানেও তো চিৎকার হচ্ছে কেন? নিশ্চয় রঙিলাটা কাউকে মারছে, কারোর সঙ্গে দিলালি করে নাচছে আর গাইছে। ওহ, সব মেয়েগুলোকে কায়দা করে ফেলেছি, ওটাকে জব্দ করতে পারলাম না। তাছাড়া মেয়েটার মুখের দিকে তাকালে কেমন যেন মায়া পড়ে যায়। আচ্ছা মাসি, মেয়েটা যবে থেকে এখানে এসেছে তবে থেকেই কি এইরকম? না, ওকে যখন এখানে নিয়ে আসে ও তখন অজ্ঞান ছিল। হয়তো ওর পুরনো স্মৃতি ভুলে দেওয়ার জন্য ওর মাথায় বিশাল কিছু আঘাত করেছে, এমনকি নিজের নামটা পর্যন্ত বলতে পারেনি। তাই তো আমিও নাম রেখেছি রঙিলা। কিন্তু ওকে দিয়ে দেহ ব্যবসা করাতে পারিনি। এখানকার হাওয়ায় পুরোপুরি হয়ে গেছে মক্কি রানী। তাই তো কাউকে মারছে, ধরছে, নাচছে আর গাইছে। এ নাচলে নাচলে কোমরে হিলায় নাচলে, এ নাচলে নাচলে কোমরে হিলায় নাচলে, নিয়েলে নিয়েলে নাচে মজা নিয়েলে, গিটা 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 রে, গিটা 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 গিটা, গিটা 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 রে, গিটা 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 গিটা। আরে কিরকম কিরকম? কিরকম আবার এক থালা মাকড়া ওই শর্মিলাকে দিয়ে তার দেহের খিদেটা মিটিয়ে নেওয়ার পর এই সিঁদুরটা না শর্মিলা সিঁথিতে জোর করে পরিয়ে দিতেছে। আরে তারপর শালা তারপর আবার কি? আমিও শালা পেছন দিক থেকে এসে শালা ওই সমন্দির বাচ্চাটাকে না দিলাম শালা দু চার রত্না, শালা হাত থেকে কেড়ে নিলাম এই সিঁদুরের কৌটোটা। তখনই তো শালা শর্মিলা সব টাকা মিটিয়ে দিয়ে না শালা একেবারে ভাগল ভা। আরে সেই জন্য একটু হই হুল্লোড় হচ্ছিল, তাই তো নাচ গান করে না শালা মনটাকে একবার আমি ভিক্টোরিয়া বানিয়ে দিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, আর একটা কাজ কর দেখি। তোর এই ফালতু ভাইয়ের শরীরটা ভালো নেই রে। এই যে মালটা আজ এখানে এসেছে সে কিছুতেই লাইনে আসতে চাইছে না, তাই তোর কায়দায় তুই তাকে লাইনে ফিরিয়ে দিতে দেখি। না না গো দাদা, ওই কাজ
ওই কাজটা তুমি আমাকে করতে বলো না গো দাদা। তাছাড়া একটা মেয়ে হই আর একটা মেয়েকে আমি কিছুতেই এই লাইনে নামতে বলতে পারবো না। এই ওই কাজগুলো তো তোমাদের, তোমরাই করো। আরে আমরা তো চেষ্টা করেছিলাম, সহজে জোর করে না। আচ্ছা মাসি, আমার একটা প্রশ্নের জবাব দেবে? বল কি প্রশ্নের জবাব জানতে চাইছিস? আচ্ছা মাসি, আমাকেও তো কেউ তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল এই লাইনে নামাবার জন্য। কই, আমাকে তো তোমরা কোনোদিন জোর করোনি এই লাইনে নামার জন্য। কিন্তু মালিক জানে না তুই এই লাইনে কাজ করছিস না। তাই নাকি? মালিক জানে তুই বহাল তুমি এই লাইনে কাজ করছিস। আচ্ছা। এমন কি হ্যাঁ। তোর কাজের বকরিটাও না হ্যাঁ। আমাকে দিতে হয় না। তাছাড়া তোকে যে আমরা খুব ভালোবাসি, তোকে দিয়েই তো অন্য কাজগুলো করাই। তাই তোর পুরনো জীবন জানতে না পারলে হ্যাঁ, ওই পুরনো জীবন, ওই পুরনো জীবনটাকে আমাকে তাড়া করে। আচ্ছা মাসি, আমাকে যারা তোমার কাছে পৌঁছে দিয়েছিল তারাও নিশ্চয়ই আমার সম্বন্ধে তোমাকে কিচ্ছু বলেনি। আরে বলেছে একটা কথাই বলেছে। কি বলেছে? আম খাচ্ছ, আম খাও, আটি ঘুরতে যেও না, তাহলে বিপদে পড়ে যাবে। তাই তোমার পুরনো জীবন। ওই পুরনো জীবনটাই তো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আচ্ছা কে আমি? হ্যাঁ, কোথায় ছিলাম আমি? কোথায় আমার মা বাবা ভাই বোন? থাকলেও তারা বেঁচে আছে। আবার আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। যখনই আমি ওই পুরনো জীবনটার কথা মনে করতে যাই, তখনই অজস্র বৃষ্টিগুলো আমার মাথার মধ্যে দংশন করে। পারছি না, আর আমি সহ্য করতে কতবার আমি ওই ভগবানকে ডেকে ডেকে বলেছি, ও ভগবান, দাও আমার সেই পুরনো জীবনটার কথা তুমি মনে করিয়ে দাও আমার নাম ধাম সবকিছু। আরে দাও। না ভয় পাবার কিছু নেই। আমি যখন এসে গেছি আপনাদের কেউ কিছু করতে পারবেন না, কারণ না কি ব্যাপার, মেয়েটা আমাকে দিকে চলে গেল কেন? হয়তো ভয়ে আপনাকে এইভাবে আসতে দেখে আমরা তো ভয় পেয়ে গেছি। না ভয় পাবার কিছু নেই। আমি এখানে রেড করে কাউকে ধরতে আসিনি। তাছাড়া আপনাদের ব্যবসা তো লাইসেন্স আছে, প্রতি বছর ঠিক টাকা জমা দিয়েছেন, আপনাদের ধরার প্রশ্নই ওঠে না। তাহলে হঠাৎ কেন এই রক বাজারে নিষিদ্ধ বললি যে আপনার পায়ে ধুলো পড়লো পুলিশ বাবু? কজন সন্ত্রাসবাদী এই পাড়ায় ঢুকে এই পাড়াটাকে ধ্বংস করে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করবে বলে উঠে পড়ে পুলিশ বাবু! যদি একাই টাকা ওদের টাকা দিয়ে করাচ্ছে, তাই তো আমি আমার দলবল নিয়ে এসে ওদের হাত থেকে বোমাগুলো নিষ্ক্রিয় করলাম এবং সবকটা টাকা আমার স্টাফের হাতে তুলে দিলাম। পুলিশ কিন্তু বাবু! ভাবছি, আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে এতক্ষণে ধূলিসাৎ হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত অনেক মেয়ের জীবন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো স্যার? যে উপকার আপনি আমাদের করেছেন তাতে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে। বাঁচালেন পুলিশ বাবু এ পাড়ার অনেক মেয়ের জীবন এবং সংসার। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি, যেভাবে অক্ষত রাখলেন আমাদের সবার জীবন, সেভাবেই অক্ষত থাকুন আপনি এবং আপনার সংসার। পুলিশ বাবু! পুলিশ বাবু! সংসার বাবু বাগান গড়েছে, কিন্তু সেই বাগানে নেই কোনো মালি, নেই কোনো ফুল, আছে শুধু মানুষ ধ্বংসের শুল। পুলিশ বাবু! শুল আর শুল। মনে হচ্ছে পুলিশ বাবুর জীবনে বয়ে গেছে বিরাট কোনো কাল বৈশাখীর ঝড়। ঠিক ধরেছ। তবে সে ঝড়ের যে পরিণতি কি হবে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না। যাকে সেটা তোমরা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবো না পুলিশ বাবু? দেহ ব্যবসা করলে আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের ব্যথা বেদনা অভাব অভিযোগ সবই আমরা বুঝতে পারি পুলিশ বাবু। যদিও আপনার জীবন কাহিনী শোনবার অধিকার আমাদের নেই, তবে একটু আগে নিজের মনে করে যে উপকার আপনি আমাদের করেছেন সেই কথা মাথায় রেখে আমরা আপনাকে নিজের মনে করে বলছি স্যার। বলুন স্যার, কি হয়েছে? বলুন না স্যার, কি করে এলো আপনার মতো সব জানতেন পুলিশ অফিসারের সংসারে এই সুনামের তাণ্ডব? সংসার মণ্ডপ গড়ার আগে আমাকেও যে পাণ্ডবদের মতো বিনা অপরাধে যৌতুক করে ঠেলে দিয়েছে আমারই অগ্নিসাক্ষী স্ত্রী ওই লুসি। বলুন না স্যার, কি করেছে সে আপনার সঙ্গে? বেশ, তাহলে শুনুন। আমার স্ত্রী শুনলেন তো, যে দুঃখের দিন আমার সঙ্গ দিতে পারলো না, সে সারা জীবন আমার সঙ্গে চলবে কি করে বলতে পারে? এখন কি করবেন স্যার? বুঝতে পারছি না আমি যে কি করবো নিজে ভেবেও পাচ্ছি না। আমি কিন্তু ভেবে নিয়েছি স্যার। তুমি আবার কি ভাবলা মাসি? শোন ফাটুস, পুলিশ বাবু যখন আমাদের সম্মান বাঁচিয়েছে তখন আমাদের উচিত পুলিশ বাবুর সম্মান বাঁচানো। কিন্তু কিভাবে? পুলিশ বাবু যদি অবাধ না থাকে না, তাহলে আমাদের এই পাড়া থেকে কোনো একটা মেয়েকে তুলে নিয়েছে, আরে পুলিশ বাবুর বউ করে যদি দু একদিনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনারা কি বলছেন? না আপনাদের এই পাড়াতে মেয়েদের চলা বলা আমাদের সংসারে কিছুতেই খাপ খাবে না। খাপ খাবে না ঠিকই, তবে আপনার স্বার্থে আপনাকে কষ্ট করে সবকিছু শিখিয়ে খাপ খাইয়ে নিতে হবে। কিন্তু দেখুন বাবু, আপনি আমাদের নতুন জীবন দিয়ে দেবতার কাজ করেছেন, তাই যাকে আমরা দেবতার আসনে বসিয়েছি সে সবার কাছে অপদেবতা হয়ে যাবে, এই কথা ভেবে এই যুক্তিটা আপনাকে দিচ্ছি বাবু। মেনে নিন না বাবু আমাদের যুক্তিটা। নিন বাবু,
এই পাড়া থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে সব কিছু শিখিয়ে আপনার সংসারে খাপ খাইয়ে সবার কাছে বাঁচান আপনার সম্মান। নিন বাবু, একটা মেয়েকে নিয়ে গিয়ে খাপ খাইয়ে নিন। বেশ, এত করে যখন বলছেন তখন খাপ আমি খাইয়ে নেবো, যেহেতু দায়টা আমার। কিন্তু কিন্তু এরকম মেয়ে কি আছে নজরে সব মেনে চলবে? নিশ্চয়ই আছে বাবু। একটু আগে যে মেয়েটা আপনাকে দেখে এখান থেকে ভয়ে পালিয়ে গেল, সেই মেয়েটা। হ্যাঁ, ঠিক বলেছো মাসি, ঠিক বলেছো। একমাত্র রঙ্গিলাই পারবে বাবুর এই কাজটা সালতে দিতে, যেহেতু মেয়েটা সবার কথা বোঝে, মানে শোনে। কিন্তু সে রাজি হবে তো? আপনার কায়দায় আপনি রাজি করাবেন। আমরা শুধু বলবো আপনার বাবার কথা, আপনার স্ত্রীর কথা, আর বলবো আরে এই রঙিলা, পুলিশ বাবু ডাকছে রে, তোকে কি বলবে যে? কিন্তু আমি যতদূর শুনেছি যে একবার এপারে যদি তাকে অন্য কোথাও যেতে দেওয়া হয় না, তাহলে তাহলে এই ত্যাগ কেন? আপনার মুখের দিকে তাকিয়ে মালিককে না জানিয়ে আমরা এই কানুনটা ভাঙলাম বাবু। দেখবেন বাবু, আমরা যেন বিপদে না পড়ি। এই রঙিলাকে কয়েকদিনের জন্য নিয়ে গিয়ে আপনার সমস্যা মিটিয়ে আবার যখন শহরে আপনার ফ্ল্যাটে আসবেন, তখন রঙিলাকে দয়া করে এই থেকে পৌঁছে দেবেন। দেখবেন বাবু, মাত্র কিছুদিন। এই ভাটু, আর শোনাই আমার হ্যাঁ, সঙ্গে। চলো মাসি, চলো। মাত্র কিছুদিন, মাত্র কিছুদিন ঘরের বউকে ভুলে একটা অচেনা অচেনা মেয়েকে নিয়ে যেতে হবে আমাদের সংসারে। আর এর জন্য তাই আমারই অগ্নিসাক্ষী স্ত্রী হই লুসি। তাই ওর নামটা আমি আমার জীবনের খাতা থেকে মুছে দিলাম, দিলাম, দিলাম। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। যদি কেউ আসে তবে বলো আসি, যদি কেউ আসে তবে বলো আসি। চোখে জল আসবে মনে পড়লে, বুকেছে আমার বুকে ব্যথার বকুল। ভুল সবই ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই শালা! শালা কান্না, কান্না আর কান্না। শালা যেদিকেই তাকাই, সবাই শালা শুধু কাঁদছে আর কাঁদছে। এই, পৃথিবী থেকে সবাই হাসতে ভুলে গেছে। শালা, এ কোই সিনা হ্যায়? এরে শালা, হ্যাঁ, আমি কাকে কি বলছি? হ্যাঁ, আমিও তো শালা আমার ওই পুরনো জীবনটার কথা মনে করতে না পেরে আমিও তো শালা শুধু কাঁদছি আরে কাঁদছি। কে মনে করিয়ে দেবে গো আমার সেই পুরনো জীবনটার কথা? এসব কি বলছো? কিসের পুরনো কথা? কে মনে করে দেবে? এসবের মানেটা কি? এবে কেবে শালা এত কিসের কৈফিয়ত বে? আমি কেন কৈফিয়ত দেব? শালা তো ইয়ে না মানে ইয়ে পুলিশ বাবু। আমার এসব কথার মানে ধরো না। আমি হলাম গো শালা বাজারের মেয়ে মাতাল মানুষ। শালা আমার এসব কথার মানে ধরে না কে? বাদ দাও, বাদ দাও পুলিশ বাবু, এখন ওসব কথা বাদ দাও। তবে হ্যাঁ পুলিশ বাবু, তোমার ওই লাফড়ার কথাগুলো না শালা মঞ্জু মাসি আর ফান্টুস ভাই আমাকে শুনিয়েছে। কিন্তু শালা তুমি কেন আমাকে এখানে ডেকেছো সে কথা তো বলেনি। এবে এই এই এ শালা পুলিশ বাবু, তোমার
কিসের দরকার পড়লো বে এই বাজারের মেয়েটাকে? না, আজ থেকে তুমি বাজারের মেয়ে নও। কারণ আমার যে বইয়ের কথা তুমি শুনেছো, সেই বইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তোমাকে যেতে হবে আমার বাড়ি। অর্থাৎ কয়েকদিনের জন্য তুমি আমার বউ। দাঁড়া দাঁড়া, গড়গড় গড়গড় করে ভালো ভালো কথা বললে তো শালা হবে না। আগে শালা আমি নিজেকে চিমটি কেটে দেখবো আমি শালা জেগে আছি নাকি শালা ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। দাঁড়াও শালা, দাঁড়াও দাঁড়াও, চিমটি কেটে দেখি শালা। ওরে শালা রে, ওরে শালা, ঠিক আছি তো? এই ঠিক আছে তো? ঠিক আছে? ওকে। তা কি বললো পুলিশ বাবু? আমি তোমার কয়েকদিনের বউ। এই মঞ্জু মাসি আর ফান্টুস ভাই মত দিয়েছে তো? হ্যাঁ, তারাই তোমাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা দেখিয়েছে। তুমি বলো, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে তো? তোমার ঘরে আমার অসুস্থ বাবা, বাবা? ঘরে আমার অসুস্থ বাবা তার বৌমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এই সময় যদি তোমাকে না নিয়ে যাই, আমার বাবাকে বাঁচানো যাবে না। তাই বলছি রঙ্গিলা, তুমি আমার বাবাকে বাঁচাও, বাঁচাও, বাবাকে বাঁচাও। আবার আবার আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। দেখেন অলক্ষ থেকে বলছে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে, এমন করছো কেন? জানি না, জানি না গো পুলিশ বাবু, বিশ্বাস করো পুলিশ বাবু, আমার না কোনো কথা মনে নেই। হ্যাঁ, আমি না ওই পুরনো কথা কিছু মনে করতে পারছি না। যাকে যাকে সব এই পুরনো কথা। আরে পুলিশ বাবু, তোমরা হলে গিয়ে শালা আমাদের জান আর মানের রক্ষক। তাই তো শালা তোমার এই বিপদের দিনে আমি যদি তোমার পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে তো শালা মানুষের জন্ম নেওয়াটাই না বৃথা হয়ে যাবে, বৃথা। তবে পুলিশ বাবু, তোমার ওখানে কাজ মিটে গেলে আমাকে তো আবার ফিরে আসতে হবে আমার এই চেনা ঠিকানায়, তাই তো? তাই তো আমি বলছি। আরে আর বলতে হবে না পুলিশ বাবু, আর কিচ্ছু বলতে হবে না। কারণ আমাদের মতো মেয়েদের না এটাই ভবিতব্য, আজ সেখানে কাজ মিটে গেলে কাল শালা ঘুরে আবার এখানে। তাই পুলিশ বাবু, এইবার বলো দেখি শালা, তোমার বউ সাজতে গেলে কোনো নিয়ম কানুন ফানুন আছে নাকি? একেবারে বন্ধ করবে না কিন্তু শালা, গড়গড় গড়গড় করে বলে যাও। বলো শালা, শুনি বলো। অবশ্যই আছে। আমার ওখানে গেলে তোমার চলা বলা পাল্টাতে হবে। আমার বাবা হবে তোমার শ্বশুর, আমার ভাই হবে তোমার দেওর, আমার ভাইয়ের বউ হবে তোমার ছোট জা। আর তোমার বোর কেউ নেই? মা নেই, বাবা আছেন আর আছেন দাদা। এ পুলিশ বাবু, তোমার মা আছেন তো? না, 5 বছর আগে মারা গেছে। ও মাই গড, কি বললে পুলিশ বাবু? তোমার মাও মারা গেছে? এ পুলিশ বাবু, আরে শালা তোমাদেরকে একেবারে ওই রাজ্যটক, হ্যাঁ রাজ্যটক মিল। শালা তোমারও মানেই আর তোমার বউরও মানেই। তোমাদের কি একেবারে ওই খাপে খাপ পঞ্চার বাপ। এই আরেকটা কথা, আমার ওখানে গেলে তোমার কিন্তু সিগারেট খাওয়া চলবে না, মদ খাওয়াও ছাড়তে হবে। অসম্ভব, অসম্ভব পুলিশ বাবু, এই কাজ করতে আপনি আমাকে বাধা দেবেন না। আপনি জানেন না পুলিশ বাবু, শালা যে যন্ত্রণাটা, হ্যাঁ যে যন্ত্রণাটা এই বুকটা করে উঠি মারে না শালা, সেই যন্ত্রণাগুলোকে ভুলে থাকার জন্য এই মদ আর সিগারেট না শালা আমাকে খেতেই হবে। আর এটা যদি শালা আমি না খাই না, তাহলে শালা আমি মরেই যাব। আর আমি যদি শালা মরে যাই, তাহলে আমার ওই অতীতের কথাটা জানা হবে না। তাই এই কাজ করতে আপনি আমাকে বাধা দেবেন না। তুমি তোমার কথাটা শোনো, তোমাকে কিন্তু বড় ডাক্তার দিকে তোমার অতীত আমি বার করবই করব। তুমি এই দুটো থেকে অন্তত বিরত থাকো। আরে শালা পুলিশ বাবু, তুমি শালা কবে আমাকে ওই বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, তবে পর্যন্ত কিন্তু শালা আমি অপেক্ষা করতে পারবো না। তাই আমার কাজ আমাকে করতে দিন। তুমি তোমার কথাটা শোনো, সেখানে আমার বাবা আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, তাদের নজরে পড়লে মহা সর্বনাশ হয়ে যাবে। আরে এ পুলিশ বাবু, তুমি এত বোকা কেন বলো দেখি শালা? আরে শালা, এই তোমার এত বোকা ব্রেন নিয়ে এত বড় শিক্ষিত হয়ে কি করে এত বড় পুলিশ অফিসার হয়েছো? শালা বলো, বলো শালা কি করে পুলিশ ইন্সপেক্টর? আরে শালা, আমি তো ওদের সবার সামনে খাবো নাকি? হ্যাঁ, আমি তো শালা বাড়ির পেছনে গিয়ে না এইভাবে লুকিয়ে লুকিয়ে খাবো। তবু কিন্তু এগুলো আমাকে খেতেই হবে। আমি কিন্তু তোমাকে খেতে দেবো না। কোনো কারণে আপনি আমাকে বাধা দিতে পারবেন না, এগুলো আমি খাবোই। এই মনে রেখো, তুমি কিন্তু পুলিশ অফিসারের স্ত্রী হতে চলেছো। শালা কি বলে শোনো, পুলিশ অফিসারের স্ত্রী হতে চলেছো? আরে শালা এখনো তো হইনি। দেখো পুলিশ বাবু, তুমি যদি আমার ইচ্ছেগুলোই বাধা দাও না, বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু রাফ সাফ জানিয়ে দিলাম, তোমার ওই কুচুটে স্ত্রীর অভিনয় করতে যাওয়া শালা আমার পক্ষে সম্ভব নয়। এই আমি জানিয়ে দিলাম শালা। সর্বনাশ, এ তো পুরো বেঁকে বসেছে। একে যদি রাজি করাতে না পারি, তাহলে আমার বাবাকে বাঁচানো যাবে না। তাহলে এখন আমি কি করব? পেয়েছি, পেয়েছি, ইউরেকা, ইউরেকা! এই সিঁদুর দিয়ে ওর পথ পরিবর্তন করতে হবে। এই পুলিশ বাবু, এত বিড়বিড় করে কি ভাবছো আর কি বলছো বলো দেখি শালা? ওরে শালা,
তুমিও সালা মনে মনে ভাবছো যে আরে এই রকম মালটাকে কি করে তোমার বাড়িতে নিয়ে যাবে, তাই তো? নিয়ে তো তোমাকে অবশ্যই যাবো। আচ্ছা। ঠিক আছে, আজ রাতের মধ্যে তুমি আমার ফ্ল্যাটে চলো। চলো। সেখানে সবকিছু শিখিয়ে কাল সকালেই রওনা হতে হবে আমার গ্রামের উদ্দেশ্যে। Okay. তাই তো এই রক্তরাঙা সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম। বাবু! এই 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 থানা পুলিশ বাবু, এই দেখুন আমার দিকে দেখুন। কি করলেন বলুন, এটা আপনি কি করলেন? এই পুলিশ বাবু, এই একটা একটা গণিকার স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। হ্যাঁ দিলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না এর জন্য। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু পুলিশ বাবু, যেদিন আবার আপনি আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন, সেদিন সেদিন এই সিঁদুরটার কি হবে গো পুলিশ বাবু? ও পুলিশ বাবু, আমি না মঞ্জু মাসির কাছ থেকে শিখেছি হিন্দু ঘরের মেয়েদের সিঁদুর মানেই তার স্বামী, আর সেই সিঁদুর ততদিন অবধি মোছে না যতদিন তার স্বামী বেঁচে থাকে। কিন্তু কিন্তু আপনি যেদিন আপনি যেদিন আবার আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন, সেদিন আপনি বেঁচে থাকাকালীন আমি আমি এই সিঁদুরটা কেমন করে মুছবো গো পুলিশ বাবু? বলুন বলুন, আমি কেমন করে মুছবো? আর এই সিঁদুরটা, এই সিঁদুরটা যদি আমি না মুছি, তাহলে এই সমাজ সংসারের কাছে আমার পরিচয় হবে আমি কারো বিবাহিতা স্ত্রী। তখন এই সমাজ সংসার আমার দিকে আঙুল তুলে বলবে, বলো বলো কোথায় তোমার স্বামী? তখন তখন আমি তাদের কি উত্তর দেব? চুপ করে দেখো না পুলিশ বাবু, বলো বলো আমি কি উত্তর দেব? বলো পুলিশ বাবু, বলো বলো বলো। জানি না। জানো না? জানি না। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। শুধু এইটুকু জানি, মান আর মানবিকতার কারণ বশত আজ থেকে আমি তোমার স্বামী, তুমি আমার অগ্নি সাক্ষী স্ত্রী। তোমার নাম লুসি। সালা সালা বাবা মা কি নাম রেখেছিল সেটা তো আমি জানি না। বিশ্বাস করো পুলিশ বাবু, ওইসব কথা না আমার কিছু মনেও নেই গো। আর এখানে আসার পর এখানের মানুষজন আমার নাম রেখেছে আমি নাকি রকবাজারে রঙ্গিলা। ইয়েস! আজ আবার কারোর জীবন আর সম্মান খানা বাঁচানোর জন্য দেখো 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 বাবু মশাই, তোমরা সবাই দেখো আমি কেমন নতুন আবার একটা নাম পেয়েছি, লুসি। ওগো শতাব্দীর এক হতভাগিনী কন্যা, আর কত আর কত বন্যার মতো বয়ে যাবে তোমার জীবনের ধাম, কাম আর নাম। उड़ते बादल से पूछो, बहकी नदियाँ से पूछो, इन बहारों से पूछो,
গেছে নিরুদ্দেশ, আহত পাখিটা সেটাই সন্দেশ। জীবন সন্ধিক্ষণে এখন শুধু তারই ক্লেশ, পরিণামে যেতে হবে দেশ থেকে দেশ। কি ব্যাপার প্রবীর বাবু, আজ তোমার গলায় কবিতা, কারণটা কি? কোনো কারণ নেই মাই সুইটার, মনে হলো তাই একটা কবিতা বানিয়ে বলে ফেললাম। তাই বলো? আমি তো ভাবলাম আমার স্বামী মহারাজ তার দাদা বৌদি আসার কারণে এতটাই খুশি যে তার কণ্ঠে আজ কবিতার ছড়াছড়ি। তা আনন্দ তো হচ্ছেই। আজ প্রথম দাদা বউকে নিয়ে গায়ে আসছে। বাবা এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, আর গ্রামের মানুষদের কাছে আমাদের সম্মান আরো বেড়ে যাবে। তা তোমার আনন্দ হচ্ছে না? কি যে বলো, আমার যা আসছে কি কম আনন্দের কথা? আনন্দে আমার টিঙ্কা চিকা করে নাচতে ইচ্ছে করছে, আর বলতে ইচ্ছে করছে একবার দুইবার তব জনম যতবার, একবার দুইবার তব জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি এই সাগরে কত লুকানো থাকে, সাগর তবু কি হিসাব রাখে। এই সাগরে কত লুকানো থাকে, সাগর তবু কি হিসাব রাখে। তোমার কত যে আমি বেসেছি ভালো, কি করে বোঝাই তা তুমি বলো। জনম জনম আমি তোমার এমনি পাশে পাবো, আঘাত দিলে ভয় কি মরণ তোমায় বুকে রাখবো আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার। হাসো হাসো, আনন্দ করো, তোমাদের হাসি আনন্দে মেতে উঠুক তোমাদের মায়ের নামে বানানো শম্পা উদ্যান। বাবা? উদ্যান থেকে সেই আনন্দ ছড়িয়ে পড়ুক এই ভরতপুর গায়ের কোণে কোণে, মানুষের মনে মনে, কারণ এই অমর রায়ের জীবনে আজ যে সবচেয়ে বড় খুশির দিন। দাদা বৌদি আসছে বলে বাবা আজ অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বলতে কি প্রবীণ, আজ আবির তার বউকে নিয়ে প্রথমেই গায়ের বাড়ি আসছে, এ কি আমার কম আনন্দের কথা? কিন্তু আবির বউমাকে নিয়ে এখনো আসছে না কেন বল দেখি? বাবা বাবা ওই তো আমার আবির এসে গেছে, সঙ্গে আমার বউমাও এসে গেছে। এসেছিস বাবা, তুই এসেছিস। হ্যাঁ বাবা আমি এসেছি, বলো তুমি কেমন আছো? আজ একটু ভালো আছি আমি, আচ্ছা। এবার থেকে আরো ভালো হয়ে যাব। এই ভাই প্রবীণ, তুই কেমন আছিস বল? ভালো, তুমি কেমন আছো দাদা? আমি আমি ভালো রে, খুব ভালো। এ কি অপা বৌমা, বলো বলো তুমি কেমন আছো? আমি কিন্তু ভালো নেই দাদা, কেন তোমার আবার কি হলো? দিদিকে দেখতে পাচ্ছি না তার জন্য। হ্যাঁ তাই তো, বৌমা কোথায়? আবির বৌমা। ও বাইরে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে নিচ্ছে, এখনই এসে পড়বে। আছি গো পুলিশ বাবু, দেখো নাকি শালা শাড়ি ফাড়ি ঠিক আছে নাকি? এই হয়ে গেছে শালা। এসো লুসি, এ হচ্ছে আমার বাবা, বাবাকে প্রণাম করো। বাবা, বাবা, বলুন দেখি কেমন আছেন? ভালো ভালো আছি বৌমা, ওঠো ওঠো মা লক্ষ্মী। আরে শালা আমি ওইসব লক্ষ্মী ফকি নই, আমি তো রঙ্গিলা। সর্বনাশ, এ তো পুরো ঘেটে ঘ করে ছেড়ে দেবে। কাল রাতে এত করে বললাম যে তোমার নাম রঙ্গিলা নয়, তোমার নাম কি হচ্ছে এটা কি? কাল রাতে তোমাকে এত করে বললাম তোমার নাম রঙ্গিলা নয়, তোমার নাম লুসি, তবু ভুল। দূর বাবা, 5 বছরের অভ্যেস, তুমি এক রাতে শিখিয়ে দিলে সবকিছু ঠিক হয়। আর কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে তুমি নিশ্চিন্তে থাকো, এইবার সব ঠিক করে। আরে কাপড়টা তো নামা, বাবা, ভুল হয়ে গেছে। কাপড়টা কি করছো? এই তোমার ডাক নাম তো রঙ্গিলা, বাবাকে ভালো নামটা বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ ও বাবা, আমার ভালো নাম তো লুসি। লুসি, এ হচ্ছে আমার ছোট ভাই প্রবীর, তোমার ছোট দেওর।
আমার দিকে তুমি অনেক মিষ্টি বৌদি। লুসি, এ হচ্ছে আমার ছোট বৌমা অপা, তোমার ছোট যা। যা হালে লে 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 বাবা লে বাবা এলে দেখো গো দেখো তোমরা সবাই দেখো এ যেন একেবারেই ওই কলকাতার রসগোল্লা। তুমি তো আমার চেয়ে উপরে দিদি, একেবারে চিল্লিকা লাড্ডু। এই এত প্রণাম করছো কেন? এই এত প্রণাম করছো কেন? আমি কিন্তু ভালো মেয়ে নই, আমি খারাপ মেয়ে, একেবারেই খারাপ মেয়ে। তার মানে? না 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 মানে বাবা বলছিলাম কি বাবা, হ্যাঁ। আমি খারাপ মেয়ে নই, আমি ভালো মেয়ে, খুব খুব ভালো মেয়ে। হাসছো কেন? এত হাসির মতো কি বলেছি? বাবা, ও বাবা, আপনি বিশ্বাস করুন আমাদের সমাজে এই ঘন্টা দেওয়ার তো চল নেই, তাই আমার এই ঠিক আছে ঠিক আছে, ঘন্টা দেওয়ার জন্য তোমার অসুবিধায় পড়তে হবে না। হ্যাঁ বাবা। এবার আমি তোমার মুখ দেখবো। তোমার শাশুড়ি মা তার দুই ছেলের বইয়ের জন্য দুজোড়া সোনার বালা রেখে দিয়েছিল, আর তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিয়ে তোমার মুখ দেখলাম বৌমা। বাবা এবার লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামীর সংসার করো মা। আবির, আমার পাশে এসে দাঁড়াতো। কেন বাবা? তোর এই হতভাগ্য বাবার সামনে তোর বিয়েটা হয়নি, বৌমাকে আমি বরণ করে তুলতেও পারিনি, তাই সেই ইচ্ছেটা আজ আমি মিটিয়ে নেব। দে তোর হাতটা দে। বাবা আমি বলছি যা বলছিস শোন, দে হাতটা দে। বৌমা, এবার তোমার হাতটা দাও, তোমার দাও। এবার আমি তোদের বরণ করে ঘরে নিয়ে যাব, আর তোরা তোদের স্বর্গগতা মায়ের ছবিতে প্রণাম করবি। ওগো গ্রামবাসী, এবার তোমরা উনু দাও, শঙ্খ বাজাও। আমি আমার ছেলের বউকে নিয়ে ভেতরে যাচ্ছি। প্রবীণ, ছোট বৌমা, আরে তোমরাও এসো, এসো মা, ভেতরে ছোট বৌমা, ভেতরে এসো ভেতরে এসো। আরে কি হলো? চলো, বাবা ডেকে গেল যে, কি হলো? কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি না, বলছি ডাল মে কুচ কালা হ্যায়। অর্থাৎ দেখো প্রবীর, তোমার দাদা অর্থাৎ আমার ভাসুর ঠাকুর বলেছিলেন তিনি নাকি বড় লোকের এক শিক্ষিতা মেয়েকে বিয়ে করে আনছেন, কথা কি ঠিক? 100 বার ঠিক। আমার দাদা সত্যের পূজারী, প্রাক্তন স্কুল মাস্টার অম্বর রায় ছিল, যে অম্বর রায় কোনদিন মিথ্যের সঙ্গে আপোষ করেনি এবং তার সন্তানদেরও করতে দেয়নি। প্রবীর, আর আমার দাদাও সৎ নির্ভীক পুলিশ অফিসার, যে কোনোদিন মিথ্যের সঙ্গে বসবাস করেনি এবং মিথ্যেকেও প্রশ্রয় দেয়নি, তাই দাদাও মিথ্যে কথা বলেনি। কিন্তু এক্ষেত্রে বলেছেন। অপা, মেয়েটার চাল চলন কথাবার্তা দেখে শুনে একবারও কি মনে হলো মেয়েটা শিক্ষিতা বড় লোক উচ্চবংশী ঘরের মেয়ে? আমি দেখো প্রবীর, তুমি তো জানো আমি কনভেন্টের ছাত্রী, জীবনে অনেক ছাত্র ছাত্রী মাস্টার অনেকের সাথে ওঠা বসা করেছি, সুতরাং কে শিক্ষিত কে শিক্ষিত নয়, কে ধনী কে গরিব, কে কোন স্ট্যাটাসে বিলং করে তা আমার নজর এড়াতে পারবে না। মানলাম তোমার তীক্ষ্ণ বুদ্ধি তুলনা হয় না, তা কথাটা কি শুধু বৌদিকে নিয়ে, না আরো কিছু কথা বাকি আছে? অবশ্যই আছে। দেখো তুমি বেকার থাকা সত্ত্বেও আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, আর আমিও তোমায় বিয়ে করে নিয়েছি। তাছাড়া আমার বাবা তোমার বাবা দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। তোমার বাবার অনুরোধে তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই বলে এই বিয়েটা সম্পন্ন হয়েছে তুমি বেকার থাকা সত্ত্বেও। কিন্তু আমি বেকার বলে কি তোমার চলছে না? হ্যাঁ চলছে, তোমার বাবার পেনশনের টাকায় আর তোমার দাদার অনুগ্রহে, কিন্তু সেটাই তো সব নয়। আমার নিজেরও তো সকাল্লাত বলে কিছু আছে নাকি? কোনো কিছুর প্রয়োজন হলে হাত পাততে হয় তোমার বাবার কাছে কিংবা দাদার কাছে। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। তাহলে কষ্ট করে শোনো, বলছি তোমার দাদা এসেছেন, শুনেছি কয়েকদিন পরে কলকাতায় তার বিশাল বড় ফ্ল্যাটে আমাদের সবাইকে নিয়ে চলে যাবেন। আরে এই সুযোগে দাদাকে ধরে একটা ভালো চাকরির ব্যবস্থা করে নাও। একটা শিক্ষিত স্মার্ট ছেলে হয়ে চিরকাল বাবা দাদার ভরসায় বসে থাকবে, এভাবে তো চলতে পারে না। অবশ্যই পারে না, কিন্তু আমার বাবা দাদা আমাদের ভরণ পোষণ চালায় বলে কোনোদিন তো কোনো কথা বলেনি এই কারণেই আমি বেকার বলে। যখন এই বিয়ে করতে যাইনি তখন ওনারাই বলেছিলেন যতদিন না আমার কিছু ব্যবস্থা হবে ততদিন ওনারাই আমাদের চালাবেন, তাই এই কথা তো তোমাকে আগে জানানো হয়েছিল, হঠাৎ এই কথা উঠছে কেন? উঠছে তার যথেষ্ট কারণ আছে। দেখো আমাকে জানানো হয়েছিল তোমার দাদা নাকি এক বড় লোকের মেয়েকে বিয়ে করে আনছে, কিন্তু আমার সাইকোলজি বলছে বড় লোকের মেয়ে না, ভিখারি বস্তি ঘরের মেয়ে। তবে আমার কোনো বক্তব্য নেই, যে তার সাথে সংসার করবে এটা তার ব্যাপার। তবে তোমার এত গাত্র ধারণের কারণ কি? কারণ তোমার দাদা সৎ, ঘুষ টুস খায় না, তার একা রোজগারে এত বড় একটা পরিবার চালানো সম্ভব নয়। তাছাড়া আজকে তিনি বিয়ে করেছেন, দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তখন আমাদের দেওয়ায় তার ভাটা পড়বে। আর তাছাড়া তুমি তো জানো প্রবীণ, আমি আমার বাবার একটা মাত্র সন্তান, এতদিন পর্যন্ত আমার সমস্ত চাওয়া পাওয়া শখ আহ্লাদ সবকিছু বাবা পূরণ করে এসেছে, তাই এবার থেকে
এবার থেকে এবার থেকে বাবার মতো তোমাকেও আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে হবে, নাহলে আমাদের দাম্পত্য জীবনটা ভরে উঠবে অমাবস্যার গাঢ় অন্ধকারে। অপা আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অপা অপা বুঝেছি বুঝেছি অপা, বুঝতে পেরেছি। স্বার্থের সিঁড়িটা তুমি ভালোই চিনতে পেরেছো। তবে অপা যা বলে গেল কথাটা কি সত্যি? সত্যিই কি দাদা কোনো এক না না না, তা কি করে সম্ভব? তবে আজ থেকে শুরু হলো এই প্রবীর রায়ের সংগ্রাম, যে সংগ্রামে জোগাড় করতে হবে কর্মের সংস্থান, আর জানতে হবে দাদার শ্বশুর বাড়ির আসল বাসস্থান। ভেঙে দেব, বাসস্থান ভেঙে দেব, প্লাস করে ধ্বংস করে দেব ওই আবির রায়ের ঘর সংসার। কারণ আমি রোহন, আমার কোনো কাজে হয় না পড়ো। আবির রায়, তুমি আমার ক্ষতি করতে চাইলে তোমাকে আমি বাঁচতে দেব না। বাঁচাও বাঁচাও বলে তার অক্ষরে কাঁদিতেছে রাধা। অপেক্ষা করো সখী, অপেক্ষা করো। এই সুদর্শন নিশ্চিত ধ্বংস করিবে দুরন্ত দানবে। এই তুই কে রে ভাই? আমার নাম গৌরাঙ্গ দাস, জাতিতে বস্তু, বাড়ি নদিয়ার মায়াপুর, পেশা রাস্তায় রাস্তায় পালা কীর্তন করি। থাক থাক, তোমার বাসা পেশা জানার দরকার নেই। তার আগে বলো কি করে ঢুকলে আমার বাড়িতে? এতগুলো সিকিউরিটি থাকতে তোমাকে বাধা দিল না? কি ছিল তো বাধা? আমি তিনাদের মিথ্যা কথা কইছি যে আপনি আমারে ডাইকা পাঠাইছেন। তিনাদের মিথ্যা কথা কইয়া আপনার ঘরের ভিতর ঢুইকা পড়লাম। ঘাবড়াইবেন না, পিছন পিছন গীতাও আইতাছে। গীতা সে আবার কি? আমার স্ত্রী। আমি যেমন সব সময় অভিনয়ের ভঙ্গিতে কথা কই, সেও তেমনি সব সময় গানের সুরে সুরে কয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। থাক গীতা, আর গাইতে হইব না। ঠিক লক্ষ্যে পৌঁছাইয়া গেছি আমরা। মনে হইতাছে ইনি এ বাড়ির আসল মালিক। আরে মনে হচ্ছে কি আমি এ বাড়ির মালিক রোহন চৌধুরী। এখন বলো তোমরা কি জন্য এসেছো আমার বাড়িতে? কাজের জন্য। আর কেউ পালা কীর্তন শুনতে চাইতাছে না, তাই তো দুয়ারে দুয়ারে ঘুরতেছিলাম। হঠাৎ নজরে পড়লো আপনার বিজ্ঞাপন, টিভিতে খবরের কাগজে কাজের লোক চাই, তাই তো আসিয়া বললাম। কিন্তু তোমরা আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা আপনার ঠকামু না। আমাদের ঠিকানা খবর লইয়া যাচাই করে নিতে পারেন। কিন্তু আমি তো বিজ্ঞাপন দিয়েছিলাম আমার একটা রান্না করার আর বাসন মাজার মেয়ে লাগবে। এইটা আমার স্ত্রী কইরা দিবে। দয়া কইরা ওর সাথেও আমাকে রাইখা দেন হুজুর। আমি আপনার ঘর, সোফা, বিছানা সব পরিষ্কার করিয়া দিব। প্রয়োজনে বাজারও কইরা দিব। কিন্তু আপনি দয়ার অবতার হইয়া আমাদের দয়া করুন দয়াল হরি। ছাড় ছাড় ছাড়, দেখি কি করা যায়, দেখি দেখি। এখন আমি কি করব? আরে দরকার তোর বউটাকে কিছুদিন ঘরের কাজ করিয়ে সুযোগ বুঝে ব্যবসার কাজে লাগিয়ে দেবো, সেই জন্য তো বিজ্ঞাপন দিয়েছিলাম। তাছাড়া মালটা দেখতে বেহাত খারাপ নয়, কিন্তু সালা ফ্রিটাকে নিয়ে এখন কি করি? যাক আপাতত ফ্রিটাকে রেখেই দিই, নইলে আসলটাকে পাওয়া যাবে না। পরে ফ্রিটাকে কায়দা করে ময়দা বানিয়ে আসলটাকে ফসল বানিয়ে খাবো। তার আগে এদের সঙ্গে একটু রঙ্গ তামাশা করে যাবো। বাবু গো! কাবু গো, তোমাদের শ্রদ্ধা ভালোবাসায় আমি হয়ে গেলাম একেবারে সাবু গো। বেশ, আমি তোমাদের কাজে রেখেই দিলাম। এখন থেকে তোমরা কাজে লেগে পড়ো তো ভাই বোনেরা। অবশ্যই। চলো গীতা, আমাদের পালা কীর্তনের সংগ্রাম এখানেই শেষ। আজ থেকে শুরু হবে নতুন পালার লড়াই। তবে যাওনের আগে আপনারা কইয়া যায়, হে অসহায়ের দরদি মানুষ, আর যে ফানুস আপনি আমাদের দেখালেন, তার জন্য যতদিন এই প্রাণে রইবে হুঁশ, ততদিন কইয়া যামু আপনি মহান, আত্মীর ভগবান। আর যাওয়ার সময় কইয়া যামু আপনার জয়গান। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই।
গে যাও এমনি করে গে যাও আমার জয়গান। আর এরই মধ্যে বাড়িয়ে তুলি আমি আমার মুনাফার বার, কারণ আমি রোহন, আমার কোনো কাজে হয় না পড়া। পরাণ বোধহয় আপনার সোপানে এসে দাঁড়িয়েছে দাদা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কার পরনের কথা বলছো। এতেই এত রিয়েক্ট করছেন দাদা? কিন্তু আবির রায়ের ব্যাপারে যে খবরগুলো আপনি আমাকে বলেছিলেন সেগুলো শুনলে তো আপনার পায়ের তলা থেকে মাটিটাই ঝরে যাবে। বলো বলো, আবির রায়ের ব্যাপারে যে খবরগুলো আনতে বলেছিলাম সেগুলো তাড়াতাড়ি বলো। প্রথম খবর, আবির রায় সবাইকে নিয়ে তার ফ্ল্যাটে এসে উঠে সঙ্গে এসেছে তার ভাই, ভাইয়ের বউ, তার বাবা আর একজন বউ। বউ? কার বউ? খবর নিয়ে জানলাম সে নাকি আবির রায়ের বউ। আবির রায়ের বউ মানে তো আমার বোন লুসি। তার মানে লুসি যায়নি বলে তার বাবা, ভাই, ভাইয়ের বউ এবং গ্রামের মানুষের মন রাখছে অন্য মেয়েকে বউ সাজিয়ে নিয়ে গেছে তার সংসারে। তাই তো মনে হচ্ছে দাদা। শুধু এখানে থেমে থাকেনি, সে আপনার কালো ধান্দার মন্দার ফাইলগুলো নিয়ে ওপেন করতে চাইছে। আর যার জন্যই তো আবির রায় একটু পরে সে যে আপনার বাড়ি রেড করতে আসছে। আবির রায়, তুমি সিংহের খাঁচায় ঢুকে সিংহকে আক্রমণ করতে চাইছো, কিন্তু তুমি জানো না এর ফল হতে পারে কত ভয়ঙ্কর। ও ওই জানোয়ারটাকে আমার সোর্সে পুলিশের চাকরি দিয়ে আমি মহা ভুল করেছি। ভুল যখন করেছো সেই ভুলের কি করে সংশোধন করবে সেই চিন্তাই করো। আমি তো ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমার মতো একটা ডাক সাইটের লোক হয়ে কি করে ভুলে গেলে সেই বচন? জনজমাই ভাগনা তিনই আপনার। তুমি তাহলে আমাদের সব কথাই শুনেছো? অফকোর্স, আর শুনেই তো বলতে। থাক, তোকে আর বলতে হবে না। তোর দাদাকে এত কাঁচা মনে করিস না। ওই আবির রায় যদি আমাদের ধ্বংস করার জন্য মেতে ওঠে, আমাদেরও তেমনি ওকে কংসের কারাগারে বন্দি করার প্ল্যান করতে হবে। প্ল্যান? প্ল্যান। সেই প্ল্যানের গন্ধময় পাকে ফেলে পচিয়ে ফেলতে হবে ওই আবির রায়ের জীবন। কেড়ে নিতে হবে ওর সাধনার সংসার, অসার করে দিতে হবে সততা, মানবতা, সত্যতা। শোন লুসি, আবির রায় বলে যে মানুষটাকে আমি তোর জীবনে পৌঁছে দিয়েছিলাম, সেই মানুষটার নামটা তোর জীবন থেকে চিরতরে মুছে দিয়ে সেখানে অন্য কোনো নাম অ্যাড করতে হবে। সেই কাজটা আমি আগেই সেরে রেখেছি দাদা। যেদিন আবিরের সঙ্গে আমার ঝামেলা শুরু হলো সেদিন রায় টাইটেলটা বাতিল করে চৌধুরী টাইটেলটা লাগিয়ে নিয়েছি। আর পাঠানতে তুমি ঠিক করে দিয়েছো এই বিলাস। ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, আই লাইক ইউ। শোনো বিলাস, তুমি যেমন করে হোক আবির রায়ের সংসারে ঢুকে খবর নাও তার ভাই এবং ভাইয়ের বউ। সেরকম বুঝলে এনি হাউ তার ভয়টাকে আমাদের দলে টানো। তার বউটাকেও কিন্তু বাদ দেবে না। কি ভাই, পারবে তো? ইয়েস পারবো বস। কারণ আপনি তো জানেন এসব কাজ আমি কতটা এক্সপার্ট রয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সব কাজ আমি করে দেবো। শুধু এটা চিন্তা করুন, ওই আবির রায় একটু পরে আপনার বাড়ি রেড করতে আসবে, তার কি করবে? সে কিন্তু আজ মরিয়া। ওসব চিড়িয়া কৌড়িয়ে দেওয়ার কায়দা আমার জানা আছে বিলাস। তাই ওই সব কথা চিন্তা না করে তোমরা আমার কথা মতো কাজ করে যাও। আর আমার দিকে খেয়াল রাখো, কারণ দাদার সামনে আজ থেকে তোমাকে আমি আমার মনের মানুষ সাজেস্ট করলাম, কারণ আজ থেকে তুমি আমার দ্বিতীয় পক্ষের স্বামী। আমি তোমাদের মারপেটের কথা শুনে আর এক সেকেন্ডও দেরি না করে আমার শিক্ষার দাঁড়ি পাল্লায় তোমাদের নোংরামিটা মাপতে এলাম। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি মিসেস লুসি রায়। ও সরি সরি সরি, আপনি তো আবার লুসি চৌধুরী হয়ে গেছেন। তা বলুন তো মিসেস লুসি দেবী, পৃথিবীর কোন আইনে পড়ে স্বামী বেঁচে থাকতে আর একজন পুরুষকে স্বামী বলে চিহ্নিত করে অসভ্যতা বর্বরতার পরিচয় দেওয়া? বাবা, লুসিকে থ্রেট করার সঙ্গে সঙ্গে আমার একটা কথার উত্তর দিন তো। স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সন্তান আমার বোন তো তার স্ত্রী, সেই স্ত্রীর কথা ভুলে অন্য মেয়েকে বউ সাজিয়ে তার সংসারে নিয়ে যাওয়াটা কোন সভ্যতার মধ্যে পড়ে? এর জন্য তো দায়ী তোমার আর তোমার বোনের ছকের পাশা। তোমরা যদি ছক না কষতে তাহলে আবিরের বাবার প্রাণ রক্ষার জন্য তাকে এইভাবে ছক কষতে হতো না। আপনি কিন্তু নিজের সন্তানদের আসামির কাঠ গড়ায় তুলে অপরের সন্তানকে স্বামীজির আখ্যা দিচ্ছেন। যেহেতু সে সত্যিকারের ভারত মায়ের সন্তান, তোমাদের মতো ভারতের কলঙ্কিত শয়তান নয়। বাবা,
এতক্ষণ বাবা বলে আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা আপনার সহ্য করেছে, এরপর আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। আর এতদিন আমিও তোমার অনেক দুর্নীতি সহ্য করেছি, কারণ আমার মেয়েটাকে ভালো ঘরে পাত্রস্থ করেছিলে বলে। কিন্তু কিন্তু আজ যখন তোমার চক্রান্তের চক্রে সেই বন্ধনকে নন্দনকানন থেকে বিদায় দিলে, তখন আমিও আর চুপ করে বসে থাকবো না। কি করবে? তোমার সব অপকীর্তি আমি আম জনতার সামনে তুলে ধরবো। পুলিশ এলাকাকে জিজ্ঞাসা করতে বলবো, মহামান্য অফিসার উত্তর দিন, উত্তর দিন। এই সমাজের শত্রু, সংসারের শত্রু রোহন চৌধুরীর কাছে সামান্য ব্যবসা করে কোথা থেকে পেল কোটি কোটি টাকা? যে টাকা দিয়ে বানিয়েছেন গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, করেছে ওয়াইন শপ, খুলেছে বিউটি পার্লার। উত্তর নিন অফিসার, উত্তর নিন। অফিসারকে সে কথা বলার সুযোগ পাবে না মাই ফাদা। তার আগে আমি তোমাকে একবার বলুন দাদা, আমি এসে গেছি। আপাতত এই মালটাকে নিয়ে গিয়ে আমার আন্ডার কামড়ে আটকে রাখ। তারপর ওই আবির রায় এসে ফিরে গেলে যা ব্যবস্থা করার আমি করব। যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে অলিখিত সম্রাট ঔরঙ্গজেব আহত সম্রাট শাহজাহানকে নির্বাসন দিচ্ছে। তবে মনে রেখো, আমার সাথে আছে ভারতের আম জনতা, তারা তাদের দুরন্ত বাজে তোমার লৌহ কারাগার থেকে আমাকে উদ্ধার করবে। আর সেদিন, আজ তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়াবো আমি, আর সেদিন সেইভাবে হাসবো আমি। যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। যাক, একটা কাটা দূর হলো। আর একটা কাটা ওই আবির রায়, সেটাকে কেমন করে দমন করা যায় সেই চিন্তাই করতে হবে। সে চিন্তা তোমার নয়, সে চিন্তা দাদা। হ্যাঁ, কোনো চিন্তা নেই যতক্ষণ আছে এই রোহনের দাওয়া। সেই দাওয়াইটার নাম কি দাদা? সেটা একটু পরেই বুঝতে পারবি। আরে সেই দাওয়াইটা ওই মানব চৌধুরী হাওয়ায় উড়িয়ে দিতে পারে বলে ওকে এখান থেকে আউট করে দিলাম। এবার সেই আনন্দে তোরা একটু মজ মস্তি কর। ওই আবির রায় আসবে তোদের নতুন সংসারে, তাকে ওয়েলকাম জানা। দাদা उसके बाद देख तेरा ये भैया आगे आगे करता है क्या। एकेबारे धा 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 धमाका। কিসের এত ধামাকা করতে চান আমাদের দাদা? সেটা জানি না মাই ডিয়ার, তবে এটুকু জানি আমার দাদার ধামাকা মানে বড় সড়ো কাম ফাটার দরকার। তার যা, তবে আজ থেকে শুরু হলো আমাদের গ্রামের তরজা, তাই না বলো ডার্লিং? অফকোর্স, এবার শুধু রঙিন দুনিয়ায় ভেসে গিয়ে উড়বো, নাচবো, গাইবো আর বলবো কি? আজ রাতে আমার সাথে আলো আঁধারে হাত রাখো হাতে, মন দিয়ে যাও তুমি মনে যাও, মন দিয়ে যাও তুমি মনে যাও, আজ রাতে। ভালো
বাড়িতে আসিনি, আমি এসেছি আমার কর্তব্য করতে। আমাদের অফিসারের বাধ্যতার আপনার অধিকার নেই। আর তা যদি থাকতো, অন্য একটা মেয়েকে আমার বদলে আপনার স্ত্রী সাজে আপনার সংসারে নিয়ে যেতে পারতেন না। ও, ইতিমধ্যে খবরটা এখানে পৌঁছে গেছে, ভালোই হয়েছে। ভেবেছিলাম নিজে এসে আপনাকে খবরটা দেবো। তবু শুনুন মিসেস লুসিদা, আপন যেখানে পর হয় সেখানে পরকে আপন করে বর্বরদের হাত থেকে রক্ষা পেতে হয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভাষা আমার সংযত আছে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। বলুন আপনার দাদা কোথায়? কেন দাদাকে আপনার কি দরকার? সেটা ওনাকে বললে ভালো হতো না? বলুন আপনার দাদা কোথায়? দাদা কাল বিশেষ জরুরি কাজে দিল্লি গেছেন। এ কি, ওনার উপরে যে পুলিশি তদন্ত হবে, ওনার বাড়িতে যে রেড হবে, ইতিমধ্যে খবরটা কেউ পৌঁছে দিয়েছেন, তাই উনি কাজের আছালায় গা ঢাকা দিয়েছেন। আপনি কিন্তু আমার দাদা নামে আজে কথা বলছেন। আচ্ছা অফিসার, বলুন, একটা কথার উত্তর দিন তো। তাড়াতাড়ি বলুন। দাদার নামে তদন্ত হওয়ার কারণ? কারণ ওনার বাড়িতে যত গাড়ি বাড়ি ব্যবসা সম্পত্তি সব কালো পথে করেছেন, এবং এ বাড়িতে কালো টাকা বেআইনি জিনিস মজুদ আছে, আর তারই তদন্তভার আমার উপরে পড়েছে। তাই তো তার সঙ্গে দেখা করতে এ বাড়িতে আসা। মিথ্যা, আমার দাদার নামে মিথ্যা দোষারোপ করা হয়েছে। আমার দাদার মতো সৎ ব্যক্তি এই শহরে দুটো নেই। মানুষের উপকার ছাড়া অপকারের কথা স্বপ্নে ভাবে না তিনি। তার জ্বলন্ত প্রমাণ আপনি। আমি হ্যাঁ আপনি 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 শুনেছি দাদা নাকি আপনাকে চাকরিটা করে দিয়ে তা আপনার সংসার বাঁচিয়েছে। সেটুকু উপকার ভুলে ওনাকে সত্যের সাগর থেকে মিথ্যার মরিচিকা নিক্ষেপ করছেন। উনি সত্যের জমিতে আছে নাকি মিথ্যের মরুভূমিতে বিচার করছে সেটা প্রমাণ করতে তো আজ এখানে আছে। আমি শুধু এখানে, আমার সঙ্গে পুলিশ বাহিনী আছে, তাই রোহন চৌধুরীর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। হবে হবে, ওই রোহন বাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। কে আপনি? আমার নাম গিরিধারী গায়েন, বাড়ি ওই দে গঙ্গাই। খুব বিপদে পড়েই তো অসুস্থ শরীর নিয়ে ওই রোহন বাবুর কাছে ছুটে এসেছি। কেন রোহন বাবুর সঙ্গে আপনার কি দরকার? কি বলবো মা জননী, ওই রোহন বাবুর মতো মানুষের দুনিয়ায় লাখে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। কেন রোহন বাবু কি এমন করলো যে লক্ষ মানুষের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে না? কি না করেছে তাই বলুন। আমাদের দেগঙ্গা গ্রামটা তো ওনার জন্যই বেঁচে আছে। বিনে পয়সায় বাঁধ মেরামতি থেকে শুরু করে সবার ঘরে ঘরে খাদ্য বস্ত্র পৌঁছে দেওয়া, মোরাম রাস্তা পাকা করা, যে ঘরে টাকার অভাবে মেয়েদের বিয়ে হচ্ছে না সে ঘরে সমস্ত টাকা খরচ করা। কি না করেছে ওই রোহন বাবু তাই বলুন। সে তো বুঝলাম, সে তো গেল আপনার গ্রামের কথা, তাই এখানে এসে কাঁদছেন কেন? এবং রোহন চৌধুরীর সঙ্গে আপনার কি দরকার বলুন? সেটা বলবো বলেই তো আজ আমি এখানে ছুটে এসেছি বাবু। সে খুব দুঃখের কাহিনী। আমি আর আমার স্ত্রী খুব গরিব, ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া আর কিছুই নেই। একদিন খাই তো দুদিন না খেয়ে কাটাই। এতদিন তো ওই রোহন বাবুর দয়াতেই চলছিল। তাই আমার তিনটা মেয়েকে ওই রোহন বাবুর দয়াতেই পার করেছি। কিন্তু কিন্তু আজ 7 দিন হয়ে গেল আমার স্ত্রীর অসুখটা বড্ড বেড়েছিল। পয়সার অভাবে ঔষধ কিনতে পারিনি। তাই তো গতকাল রাত্রে আমার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছে। তাই তো দাদা হওয়ার সত্যের জন্য ওই রোহন বাবুর কাছে ছুটে এসেছে, কারণ আমাদের গ্রামের সব ব্যাপারে উনিই তো দেখাশোনা করে। কিন্তু আপনার মেয়ে জামাই আসেনি? এসেছে বাবু এসেছে, কিন্তু তারা তো তেমন সচ্ছল নয় পুলিশ বাবু। কিন্তু কি ব্যাপার, ইনার বাড়িতে পুলিশ কেন? ও বুঝেছি। শুনেছিলাম ইনার জামাই নাকি একজন সৎ মহান আদর্শবান পুলিশ অফিসার। আচ্ছা আপনি কি সে? ইয়েস, আমি পুলিশ অফিসার আবির রায়। বাবা, আপনার ভাগ্য ভালো যে এমন একজন মানুষের আত্মীয় হয়েছেন। ওই রোহন বাবুর জবাব নেই। কি হলো পুলিশ বাবু? এরপর কি বলবেন? আমার দাদা বড় সর্বনাশকারী, কালো পথের কলঙ্কিত নায়ক। এরপরেও কি সন্ধ্যের তীরটা দাদার দিকে ঘোরাবেন? সন্ধ্যের তীরটা আমার নয়, ছোড়া হয়েছে ওপর মহল থেকে, আর আমি ওপর মহলের দাস। তাই কি হলো মা জননী, বাবুরা আপনারা আপন মনে কথা বলতেছেন, আমার দুঃখের কথাগুলো শুনতেছেন না। ওই রোহন বাবুকে ডেকে দিন না মা জননী।
রোহন বাবু বাড়িতে নেই, উনি একটা জরুরি কাজে বাইরে গেছেন। আমি ওনার বোন, বাইরে থেকে এলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবো। আপনি কাঁদবেন না। হ্যাঁ, দয়া করে আর আপনি কাঁদবেন না। দাদা নেই তো কি হয়েছে, আমরাই তো আছি। দাদার হয়ে আমরাই আপনাকে সাহায্য করে দেবো। সাহায্য করুন, সাহায্য করুন। শুনেছি দুস্থকে সাহায্য করলে সুস্থ শরীরে সব কাজ করা যায়। নিন বাবু নিন, সবার আগে আমি আপনাকে সাহায্য করলাম, এখন আমি চলি। চলে যাচ্ছে। একেবারে না, একেবারে না, কারণ আপনার মতো আমিও তো এখানে একটা পরীক্ষা নিতে এসেছিলাম, আর সে পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে যাব না। অফিসার! শুনুন মিসেস লুসি দেবী, বিলাসেন, ভাববেন না এই বিদ্যের কথায় আপনার দাদাকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ ঠিক বেঠিকের বিচারটা না আমি ভালো করেই জানি। সুতরাং পুনরায় গমনায় পুনরায় গমনায় চ, পুনরায় গমনায় চ। চিনতে পারলি না? আমি তোদের দাদা রে, নাম আমার রোহন, কোনো কাজে হয় না পড়ন। সত্যি দাদা, এমন মেকআপ নিয়ে খেল খেললে না যে পুলিশ বাবু কাবু হয়ে এখান থেকে চলে গেল। আরে ও এখান থেকে চলে গেলেও শুনলি না, ও কিন্তু আবার আসবে, তাই ওকে আটকানোর সমস্ত রকম প্ল্যান আমাদের করতে হবে। কি করতে হবে বলুন দাদা? নিজেদের বাঁচাতে আপনার সব কাজ করতে আমি তো। তাহলে শোনো, তুমি এক্ষুনি ছদ্মবেশে ওই আবির রায়ের বাড়িতে যাবে, সেখানে গিয়ে তার ভাইয়ের বউটাকে আপনি নিশ্চিন্তে থাকুন দাদা, এবার দেখুন এই বিলাসের কামাল। কামাল মাছিয়ে দিল সে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র আন্ডারগ্রাউন্ডে করতে, আর আমি অপর মহলের সঙ্গে হাত মিলিয়ে দেখে ওই আবির রায়ের ওপর আমি আমার করিশ্মা দেখাতে পারি কি না। দেখাও দাদা, তুমি তোমার কর্সিমা আবিরের উপরে দেখাও, আমি আমার কর্সিমা মানিক চৌধুরীর উপরে দেখি। বিলাই যেমন ছদ্মবেশে ওদের বাড়ি যাবে, আমি তোমার ছদ্মবেশে আবিরের বাড়ি যাব। তুমি আবিরের বাড়ি যাবে? যাব না, দেখতে হবে না আমার ভূমিকায় কোন রূপসী অভিনয় করতে গেছে আবিরের বাবাকে বাঁচাতে। বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, ওই আবির রায় আর বাঁচবে না। সে যুগের কুরুক্ষেত্রে সপ্তরথী বধ করেছিল ওই অভিমন্যুকে, আর এই যুগের কুরুক্ষেত্রে এই 3 রথী বধ করবে আজকের অভিমন্যু ওই আবির রায়কে। আবির রায়, ভেবেছিলাম ওই নামটা আমার জীবনে খোলা দ্বার হয়ে থাকবে, কিন্তু এখন দেখছি ও আমার জীবনে রুদ্ধদ্বার হয়ে দাঁড়িয়েছে, তাই ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এর আগের পুলিশ অফিসারগুলোকে যেমন ভাবে মেরেছে, ঠিক তেমনি ভাবে ওকেও আমি মারবো। তাই তৈরি হও আবির রায়, তোমার বাঁচার মেয়াদ শেষ, কারণ আমি রোহন, আমার কোনো কাজে হয় না। না না না, হতে পারে না। আমি কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখলাম? পুলিশ বাবু আমাকে কিছু না। কিন্তু কিন্তু কেন জানি না, আমি যেন মাঝের মধ্যে কেমন হয়ে পড়ি। হ্যাঁ, আমার না একবার মনে হয় ওই পুলিশ বাবুর মতো সত্যি যদি আমার স্বামী হতো, এইরকম সুন্দর একটা না 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 না, এসব আমি কি ভাবছি? হ্যাঁ, এসব কথা আমার ভাবতে নেই, এসব ভাবা আমার পাপ, আমার অন্যায়, এসব আমার ভাব। আবার আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। আমার যার জন্য শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। পুলিশ বাবু, পুলিশ বাবু! রঙ্গিলা,
আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, কাজটা হয়নি, তাই তো উপর মহলকে সে কাজে আবার জয়েন করতে হবে, তাই তো একটা জরুরি ফাইল নিতে এসেছিলাম, আর এসে শুনলাম তোমার আত্মচিৎকার, তাই তো আমি ছুটে এলাম, কিন্তু তুমি আবার না মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে পুলিশ বাবু, যার জন্য না আমার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। বুঝতে পারছি তোমার জ্বালা, আমি উপশম করতে পারছি, কিন্তু কি করবো বলো? সেদিন তো বড় ডাক্তার দেখালাম, ডাক্তারবাবু বলে কোনো বড় আঘাত তোমার স্মৃতি হারিয়ে গেছে, যতদিন না বড় আঘাত পাচ্ছ তোমার স্মৃতি ফিরে আসবে না। তাছাড়া ডাক্তারবাবু তো দামি দামি মেডিসিন দিয়েছে, ওগুলো খাওয়া দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি তো তোমার সঙ্গে আছি। তুমি আর কদিন পুলিশ বাবু, কারণ কদিন পরেই তো আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। ওদিকে মঞ্জু মাসি আর ফান্টুস ভাই না আমাকে ফোনে হুমকি দিচ্ছে আমাকে তোমায় তাদের কাছে ছেড়ে দিয়ে আসার জন্য। জানি দোষটা তাদের নয়, তাদেরকে আমি কথা দিয়েছিলাম তোমাকে 2-3 দিনের মধ্যে তোমাকে তাদের কাছে পৌঁছে দিয়ে আসবো। এদিকে বাবাকে বাঁচাতে, পুলিশ বাবু তোমার কাছে আমার সম্মান রাখতে, তোমাকে আমার বউ প্রতিপূর্ণ করতে, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোমার জীবনটাকে আমি, পুলিশ বাবু তোমার স্মৃতি ফিরে এলে বা তুমি চলে গেলে, বাবা ভাই ভাইয়ের বউ আত্মীয় স্বজনদের কাছে আমি কি মুখ দেখাবো? ও রঙ্গিলা, আমি যে কি ধর্ম সংকটে পড়েছি জানি না এই সংকট থেকে ঈশ্বর আমাকে কবে মুক্তি দেবেন। জানো পুলিশ বাবু, আমার না একবার মনে হয় ওদের ওখানে ফিরে গেলেও আমার পুরনো স্মৃতি যেন কোনো দিন না ফিরে আসে। কেন এ কথা বলছো কেন? দেখো পুলিশ বাবু, তুমি আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়েছো, এই কথাটা যেমন ঠিক, তেমন তুমি তোমার এমন সুন্দর সংসারটা নিয়ে এসেছো, এই কথাটাও ঠিক। আমরা দুজনে এক ঘরে থাকি, অথচ বিছানাটা আমাদের আলাদা। আমাদের মধ্যে কোনো দৈহিক সম্পর্ক না করেও তুমি তো তোমার সদমনের পরিচয়টা দিয়েছো গো পুলিশ বাবু, এই কথাটাও তো ঠিক। কিন্তু আমার স্মৃতি ফিরে এলে তোমাকেও তো ভুলে যেতে হবে, এবারে সবাইকে তো ভুলে যেতে হবে পুলিশ বাবু। তখন না পারবে না এত বড় আঘাতটা তুমি সহ্য করতে পারবে না পুলিশ বাবু। তাই তো আমি চাই আমার সেই স্মৃতি। না রঙ্গিলা, এ কথা বলো না, যার জন্য আমার বাবার প্রাণ বেঁচেছে, আমি বসেছি সম্মানের উচ্চ আসনে, এইভাবে যন্ত্রণায় হতাশায় হাহাকার করবে, এটা আমি কিছুতেই মেনে নেব না রঙ্গিলা। তার চেয়ে তুমি তোমার স্মৃতি ফিরে দিয়ে শান্তিতে থাকো, আনন্দে থাকো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি রঙ্গিলা। কিন্তু পুলিশ বাবু, আমার স্মৃতি ফিরে পাওয়ার পর তুমি যদি দেখো আমি কোনো বস্তি বাড়ির মেয়ে, তোমাকে সব মনে করে দিয়ে আমি পুনরায় প্রতিষ্ঠা করে নেবো ঘরে। তুমি দেখো তো আমি কোনো উচ্চ বংশে ঘরের মেয়ে, তখন সব মনে করে দেবো, মেনে নাও ভালো। নাহলে বাবু এটাই আমার ভবিতব্য, এটাই আমার অভিশপ্ত জীবন, আর চির উজ্জ্বল ভাষ্য তোমার জীবন। পুলিশ বাবু, রঙ্গিলা, ও পুলিশ বাবু গো, তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো। হ্যাঁ রঙ্গিলা, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু এতদিন সাহস করে বলতে পারিনি, তাই আজ বলছি। তুমি তো জীবন দিয়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার, তুমি যে আমার সেই খুশির জোয়ার, সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে, ধরেছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো, বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, ধরেছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো। দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হলো মোর গলার মালা, দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হলো মোর গলার মালা। কোথাও সীমানা নেই যে ভালোবাসা, সে ভালোবাসায় তুমি ভরে যে দিলে, বলো না কি সুখ
পুলিশ বাবু, পুলিশ বাবু, পুলিশ বাবু, আচ্ছা আচ্ছা, পুলিশ বাবু আমাকে কি কি কথাগুলো বলে গেল? না 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 না, এ কি করে সম্ভব হয়? হ্যাঁ, এ কি করে সম্ভব? কারণ কারণ আমার মতো একটা মেয়েকে ওই পুলিশ বাবু, পুলিশ বাবু কোথায়? পুলিশ বাবু এ কি? ও মঞ্জু মাসি, তুমি এ বাড়িতে এসেছো কেন? আর তুমি পুলিশ বাবুকেই বা খুঁজছো কেন? কেন খুঁজে তুই জানিস না? আরে সে ভালো মানুষ ভেবে তার বিপদের কথা শুনে তোকে দুদিনের জন্য তার সঙ্গে পাঠিয়েছিলাম, কিন্তু 2 মাস হয়ে গেল তোকে আমাদের ঠেকে পৌঁছে দিয়ে এলো না। আরে ফোন করলে বলছে আজ একটু কাজে ব্যস্ত আছে, আজ না হয় কাল যাবো। মাসি, শোন না, পুলিশ বাবু গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমি এত করে ডাকলাম, আমার কথাটাই শুনলো না। মনে হয় কাজে ব্যস্ত। আরে আরে আরে, তোর বাড়ির লোকজন দেখছি না কেউ নেই নাকি? না, বাড়িতে নেই। আরে ওদিকে মালিক ফোন করে বলছে 2-1 দিনের মধ্যে ঠেকে আসবে, আসলেই তো আমাদের বিপদ। তাই বলছে এই সুবর্ণ সুযোগ চলেই আমার সঙ্গে। কি করে যাবো? কি করে যাবো মাসি? পুলিশ বাবু বাড়িতে নেই, তাছাড়া তাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? এদিকে পুলিশ বাবুর বাবার শরীরটা না এখনো ঠিক হয়নি। সে যদি জানতে পারে আমরা তাকে মিথ্যে কথা বলেছি, তাহলে পুলিশ বাবুর বাবাকে না আর বাঁচানো যাবে না। এ মরবে আর কে বাঁচবে, ও নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। তাকে বাঁচিয়ে রাখতে কি আমাদের ব্যবসা তো ক্ষতি করতে পারে না? দয়া করো মাসি। ও মাসি, তোমার মনে তো দয়া মায়া সবই আছে, তুমি তো মানুষের আপদ বিপদ সবই বোঝো। তাই বলছি পুলিশ বাবুর বাবা সুস্থ হয়ে গেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কিছুদিন তুমি কিছুদিন কেন, কিছুক্ষণ সময় আমি তোকে দিতে পারবো না। মালিক জানতে পারলে যে তোকে আমরা পুলিশ বাবুর সঙ্গে তার স্ত্রীর অভিনয় করতে পাঠিয়েছি, তাহলে তো আমাদের আস্ত থাকবে না, সেই সঙ্গে তোরও না। তাই বলছি চল এখান থেকে। আমার অনুরোধটুকু তুমি রাখবে না? না, রাখবো না, রাখতে পারবো না। এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথা তুমি শুনে রাখো মাসি। পুলিশ বাবু বাড়িতে ফিরে আসা না পর্যন্ত, তার বাবা সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত আমি কিন্তু এ বাড়ি ছেড়ে যেতে পারবো না। রঙিলা, আমাকে কঠোর থেকে কঠিন হতে বাধ্য করিস না। আচ্ছা ছেড়ে দাও বলছি মাসি। আর যদি না ছাড়ি তাহলে আমি কিন্তু ভীষণ থেকে ভয়ঙ্করী হয়ে যাবো। এই রঙিলা, এই মাসি! না 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 না, আমি মাসির সঙ্গে কি দুর্ব্যবহার করছি না, এটা করা আমার একদম ঠিক না। তাছাড়া মাসি যদি এত চিৎকার চেঁচামেচি করে, তাহলে পুলিশ বাবুর বাবা, ভাই, ভাইয়ের বউ, হ্যাঁ যদিও তারা এখন বাড়িতে নেই, কিন্তু একটু পরেই তো এসে যাবে। আর এসেই যদি মাসির চিৎকার চেঁচামেচি শোনে, তাহলে তো উল্টে কিরসা হয়ে যাবে। পুলিশ বাবু ওদের সবার কাছে ছোট হয়ে যাবে, পুলিশ বাবুর বাবার শরীরটা আবার ঘুরে খারাপ হয়ে যাবে। তাছাড়া এই মাসিকে দিয়েই তো আমাকে তাদের কাছে পৌঁছতে হবে যারা আমাকে ওই মাসির কাছে পৌঁছে দিয়েছিল। ইয়েস, তাই তো এখন মাথা ঠান্ডা করে আমাকে সব দিকটাই সামলাতে হবে। হাসছিস কেন? আরে দূর মাসি, সত্যি মাসি, তুমি সব বোঝো, আরে এইটুকু বোঝো না। আচ্ছা মাসি, আমি কি করে ভুলে যাই বলো? এই 5টা বছর ধরে তুমি আমাকে খাইয়েছো, পড়িয়েছো, থাকার জন্য আলাদা ঘর ব্যবস্থা করেছো, তোমার এত উপকারের কথা আমি ভুলে যাই কি করে বলো? তাহলে আমি যখন তোর উপকার করেছি, তোর কি উচিত নয় আমার সঙ্গে গিয়ে আমার উপকার করা? 100 বার উচিত, 100 বার উচিত। আচ্ছা মাসি, তুমি কি আমাকে তোমার সঙ্গে যাওয়ার কথা বলবে? আমার তো সব সময় মনে হয় ছুটতে তোমার কাছে চলে যাই। জানো জানো মাসি, এখানে থাকলে না এভাবে চলবে না, ওভাবে চলবে না, এভাবে কথা বলবে না। এই এই এই, তুমি ওইভাবে কথা বলছো কেন? বলবে না ওইভাবে কথা বল। শ্বশুর মশাইকে দেখে শালা মাথায় এক গোলা ঘোমটা দিতে হবে। কত ফ্যাকড়া মাসি, তুমি বিশ্বাস করো এই কটা মাসে শালা যেন একেবারে ওই হাঁপিয়ে উঠেছে। আরে তাহলে তুই আমার সঙ্গে চলে আয় না। কেন যাবো? হ্যাঁ, আমি একা কেন যাবো? যে শালা আমাকে তোমার কাছ থেকে এখানে নিয়ে এসেছিল তার দায় নেই, তাই যে আমাকে তোমার কাছ থেকে এখানে নিয়ে এসেছে তাকে আমাকে তোমার কাছে ছেড়ে দিয়ে আসতে হবে। রঙিলা, আজ দেখো না, আজ পুলিশ বাবু বাড়িতে এলে আমি তাকে বলবো। কি বলবি তুই? এই এই এই, শালা পুলিশ বাবু, আচ্ছা শালা তোমার ব্যাপারটা কি বলো দেখি শালা। তোমার সংসারের এই নামটা পড়তে পড়তে দেখো শালা, দেখো কেমন আমি একেবারে ওই চালতা হয়ে গেলাম, চালতা। তাই ওই সব নোকরাবাজি ছেড়ে আমার রোকরা দিয়ে আমাকে আমার ঠেকে দিয়ে আসবে চলো। তা না হলে দেখো পুলিশ বাবু, আমি কিন্তু রাত সব জানিয়ে দিলাম কখন যে শালা এ বাড়ি থেকে আমি একেবারে ওই ভাগল ভা হয়ে যাবো শালা, তুমি বুঝতেই পারবে না। রঙিলা, বলবি তো? তুই শালা বলবি তো আবার কি? শালাকে এমন বলবো, এমন বলবো, এমন বলবো না। ওই পুলিশ বাবু না একেবারে কাবু হয়ে গিয়ে ওই ভেজা বেড়ালটির মতো সুসু সুসু করে আমাকে তোমার কাছে ছেড়ে দিয়ে ঠিক মাসি, এইবার সারা বাড়িতে সবাই এসে যাবে, আর দেরি করো না, যাও তুমি এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তখন চলে যাচ্ছি। তবে শোন,
পুলিশ বাবু এলে না তোর এই 30 বাজিটা শুরু করে দিবি। আরে হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, কি কথা? এখানকার ভদ্র বাবু বিবিদের সঙ্গে থেকে হ্যাঁ। ও পাড়ার বাবুদের মন ভোলানো নাচন কুদন যদি ভুলে গিয়ে থাকিস না, হ্যাঁ। আরে এখন থেকে একটু অভ্যাস করে নে না। তাই নাকি? ওহ বাবা গো বাবা, বাবা রে, হ্যাঁ হাঁপিয়ে গেলাম বাবা। যাক, অনেক কায়দা করে মাসিকে এখান থেকে সরিয়ে দিলাম। কিন্তু এবার কি করব? হ্যাঁ কি করব কি করব কে? এই কদিনে না, এই কদিনে ওই বাবার মতো বাবার বয়সী লোকটা আমাকে আমাকে এত এত স্নেহ আদর দিয়েছে না, ওই মানুষটাকে ভুলে আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে চলে যেতে পারছি না। আমি চলে যেতে পারছি না গো। কিন্তু কিন্তু একদিন তো আমাকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। হ্যাঁ, একদিন তো সত্যি আমাকে এখান থেকে চলে যেতে হবে। ও এই সব কথাগুলো ভাবতে ভাবতে না আমার যতটুকু মাথা ঠিক আছে অতটুকুও শেষ হয়ে যাবে। তাই এখন সালা এইসব কথা বাদ। হ্যাঁ, এইসব কথা বাদ। ওই পুলিশ বাবু এলেই আবার ঘুরে ভাবা যাবে। ও তাছাড়া মাসি ঠিক কথাই বলে গেল, সালা এই 7 পাকের